আমার বাসায় থাকবি, আমার বাবার টাকা খরচ করবি, আবার আমার বাবার নাম ভাঙিয়ে চলবি, অন্য মেয়েদেরকে নিয়ে নষ্টি ফষ্টি করবি, এটা তো মেনে নেব না। তুই এখন বাসা থেকে বের হয়ে যাবি, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা তুই। আপু, এইগুলো তুমি কি বলছো? তুমি তো ভালো করেই জানো চাচা চাচি আর তুমি ছাড়া আমার পৃথিবীতে কেউ নেই। আমি এই বাড়ি থেকে বের হয়ে কোথায় থাকবো, কি খাবো, কি করব? তা আমার বলে দিতে হবে তোকে যে মেয়েদের সঙ্গে আকাম কোকাম করে বেড়াস, সেই মেয়েদের কাছে গিয়ে থাকবি? আমার বাসাতে তোর কোনো ঠাঁই নেই। আপু, তুমি ভুল বুঝছো আমাকে। আমি মোটেও অমন ছেলে না, তুমি ভালো করে জানো। তারপরও আমাকে এত কথা শোনাচ্ছ কেন তুমি? ও, মনে পড়েছে। তুমি তাহলে আমাকে সাদিয়ার সঙ্গে দেখেছো শপিং মলে, তাই তো? শপিং মলে দেখলাম, দুজন এমন ভাবে চলাফেরা করছিলি হাতে হাত রেখে, দেখে যে কেউ বুঝতে পারবে তোরা দুজন স্বামী স্ত্রী। দেখো আপু, একদম বাজে কথা বলবে না। কি বলছো এগুলো তুমি আবোল তাবোল? ওর আগামীকাল জন্মদিন, তাই আমাকে নিয়ে গিয়েছিল শপিং মলে মার্কেট করার জন্য। এর থেকে বেশি কিছু না। হয়েছে, আমাকে আর তোর উল্টাপাল্টা বুঝাতে হবে না। তোকে যাই বলছি তাই কর, আমার বাসা থেকে বেরিয়ে যা তুই। তোকে আমার চোখের সামনে দেখে রাগ উঠে যাচ্ছে, কখন কি করে ফেলি। এর থেকে তুই চলে যা। আপু প্লিজ, বোঝার চেষ্টা করো। এত রাতে আমি কোথায় যাব? কেন কথা কানে যাচ্ছে না? তোর ওই বান্ধবী না যেন কি হয়, ওর বাসায় যা, ওর সঙ্গে গিয়ে রাত কাটা। স্বাধীন নিজের রাগকে আর কন্ট্রোল করতে না পেরে পপির গালে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় লাগিয়ে দেয়। থাপ্পড় খেয়ে পপি তার দুই গাল দুই হাত দিয়ে আঁকড়ে স্বাধীনের দিকে তাকিয়ে আছে ছলো ছলো দৃষ্টিতে। স্বাধীন পপির অমন ভাবে তাকিয়ে থাকা দেখে বলতে লাগে, সরি আপু, তোমাকে মারার জন্য। আর তুমি আসার পর থেকে এইসব কি বলে চলেছ? ও আমার জাস্ট ফ্রেন্ড, এর থেকে বেশি কিছু না। আর তুমি কিসব বলছো? আমার রাগ উঠে গেছে মাথায়? তুমি তো আগে থেকে জানো রাগ উঠে গেলে আমি নিজের মধ্যে থাকি না। প্লিজ ক্ষমা করে দিও। তুই থাপ্পড়টা মেরে মোটেও ভালো করলি না। বাবা আর মা বাসায় আসুক, তারপর তোর বন্দোবস্ত করছি। তুই কি করে এই বাইরে থাকিস আমি দেখে নিব। যেখানে এত বড় হয়ে গেলাম, আজ পর্যন্ত আমার বাবা আমার গালে একটা থাপ্পড় কেন, ফুলের টোকাও লাগায়নি। আর তুই কিনা আমাকে থাপ্পড় মারলি, এর প্রতিশোধ আমি নিয়ে ছাড়বো। তুই তৈরি হ ভয়ঙ্কর কিছু দেখার জন্য। কথাটা বলেই পপি তার হাতের উল্টো পিঠে দিয়ে চোখের জল মুছে তার রুমের দিকে যেতে লাগে। স্বাধীন দরজা লাগিয়ে দিয়ে তার রুমের দিকে অগ্রসর হতে লাগে। রুমে গিয়ে দরজা খুলে রুমের মধ্যে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। তারপর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে খাটে গা এলিয়ে দিতে ভয়ঙ্কর অতীতে ঝাঁপ দেয় স্বাধীন। এখন যে অবস্থাতে দেখছেন তার অবস্থা ঠিক আগে তেমন ছিল না। অনেক ভালো আর বড়লোক বাবার একমাত্র সন্তান ছিল, কিন্তু সময়ের আকস্মিকতায় সবকিছু ধীরে ধীরে ভেঙে যায়। বাবা, আর কত ঘুমাবি তুই? তোর বাবার শরীরের অবস্থা কেমন একটা ভালো না, দিন দিন অবনতি হয়ে চলছে। তোকে কত করে বললাম তোর বাবার সম্পত্তিগুলো এক এক করে তুই বুঝে নে, সব বিষয়গুলো তুই দেখে শুনে নে। এখন যদি তোর বাবার 19 থেকে 20 হয়ে যায়, তাহলে আমাদের কি অবস্থা হবে বুঝতে পারছিস? আমরা তো পথে বসে যাব। তাই তোকে বলছি কি, তুই তোর বাবার সয় সম্পত্তিগুলো বুঝে অফিসে গিয়ে অফিসের দায়িত্বটা নে। দেখো মা, সকাল সকাল কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করো না। যাও তো এখান থেকে। এখন কিছুই করতে পারবো না আমি। এখন এনজয় করার বয়স। এখনো যদি সব দায়িত্ব নিজের কাছে এখনো যদি সব দায়িত্ব নিজের কাছে নেই, তাহলে এনজয় করব কখন বলো? এখন বয়সটা এনজয় করার। আমি এইচএসসি পরীক্ষা দেওয়ার পর না হয় সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেব, তখন তোমাদের নিজেদের বলতেও হবে না। কিন্তু বাবা, তুই দেখ তোর বাবার অবস্থা দিন দিন অবনতি হচ্ছে, অনেক অসুস্থ। প্রত্যেক দিন চিন্তা হয় কি থেকে কি হয়ে যায়। তোর উচিত তোর বাবার পাশে থাকা এই দুঃসময়। দেখো মা, আর কতবার তোমাকে বলবো আমি এখন অফিসের দায়িত্ব কিছুই নিতে পারবো না। এইচএসসি পরীক্ষা দেওয়ার পর সব কিছু সম্ভব হবে। এখন যাও তো এখন। ঘুমা, আর তোকে ডিস্টার্ব করবো না। দেখিস কখন আর তোকে কিছুই বলবো না। তোর যা ইচ্ছা তাই কর, আমাদের কথা তো তুই কখনো শুনবি না। তা তো আমরা ভালো করেই জানি। তোর ভালোর জন্য আমরা বলছিলাম, এমন না। তোর আরও 2-3টা ভাই বোন আছে, তাদের বিষয় নিয়ে আমরা ভেবে তোকে এই কথাগুলো বলছি না। কিন্তু না, তোর তো কোনো ভাই বোন নেই। তুই যদি তোর নিজের ভালো না বুঝতে পারিস, তাহলে আমরা আর কি বলবো? কি আর বলবো বল? ঘুমা, তুই তোর যত ইচ্ছা তত ঘুমা, তোকে আর কিছুই বলবো না।
কথাটা বলে স্বাধীনের মা স্বাধীনকে রাগ দেখিয়ে রুম থেকে চলে যায়। অন্যদিকে স্বাধীন তার মায়ের কথা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিয়ে খাটের অন্য পাশ ফিরে ঘুমিয়ে পড়ে। তোমার ছেলেকে নিয়ে আমার অনেক চিন্তা হয়, না জানি এর ভবিষ্যৎ কি। এখনই এর যে অবস্থা, বন্ধু বান্ধবীদের ছাড়া একদম চলতেই পারে না, নিজের দিকে তেমন একটা খেয়ালই রাখে না। জানো, আগামীকাল রাত 2টার সময় বাসায় ফিরেছে। কাজের মেয়ে আমাকে এসে বলল রাতে নাকি অনেক ড্রিঙ্কস করে মাতাল হয়ে ফিরেছে। তাকে নাকি আবোল তাবোল কথাও বলেছে। কোনো মতে স্বাধীনকে তার রুমে দিয়ে আসতে পারে সেই ছেলেটাকে আদর করে করে একদম মাথায় তুলেছ তুমি। এখন দেখো একদম আদরে বাদর হয়ে গেছে। এখন তোদের বয়স আনন্দ করার, এখন আনন্দ করবে না তো কিছুদিন পর আনন্দ করবে। ওকে কিছু বলো না, সময় হলে সব কিছু যখন বুঝতে পারবে তখন নিজে সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবে। দেখো, এই যে এই তোমার জন্যই ছেলেটার আজ এমন অবস্থা হয়ে এসেছে। তুমি কেন কোনো কথা বললে না? তুমি সবসময় ওর পক্ষ নিয়ে কথা বলো, আদর করে করে বাদর বানিয়ে ফেলেছো। দেখো এই বাদর একদিন মাথায় উঠে বসবে। স্বাধীনের বাবা আর স্বাধীনের মা নিজেদের মধ্যে কথাগুলো বলছিল। অন্যদিকে স্বাধীন ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে দেখে দুপুর 12টা বেজে গেছে। শোয়া থেকে তড়িঘড়ি করে উঠে ওয়াশরুমে চলে যায়। তারপর ফ্রেশ হয়ে বাইরে এসে পোশাক পরিবর্তন করে নিজেকে একটু পরিপাটি করে নিচে চলে আসে খাবার টেবিলে। স্বাধীনের মা আর বাবা দুজনে বসে টিভিতে খবর দেখছিল। ছেলেকে আসতে দেখে স্বাধীনের বাবা বলতে লাগে, বাবা তুমি নাকি অনেক লেট করে বাসায় ফেরো, রাতে পার্টি করে ড্রিঙ্কস করে বাসায় ফেরো। আমি তোমাকে কিছু বলিনি এই কয়েকদিন, কিন্তু দিন দিন তোমার হার বৃদ্ধি পাচ্ছে, যা আমার একদমই ভালো লাগছে না। তাই নিজেকে একটু কন্ট্রোল করো, বুঝলে? আমার বন্ধুর কথা তো তোমার মনে আছে, ছোট থেকে ড্রিঙ্কস করে করে ওর অবস্থা একদম শেষ হয়ে যায়, শেষমেশ ক্যান্সার হয়ে মৃত্যুবরণ করে। আমি চাই না তুমি আমাদের একমাত্র ছেলে, তোমার সঙ্গে এমন কিছু হোক। বাবা, তোমাকে নিয়ে ভাবতেই হবে না। আমি নিজের আওতার মধ্যে সব সময় থাকি। আর কে বলেছে রাত করে বাসায় ফিরি? আই মিন 11টা-12টার দিকেই তো চলে আসি। এটা রাত নাকি? মা অনেক ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও তো আমাকে। স্বাধীন তার বাবার সঙ্গে কথা বলা শেষ হলে তার মাকে উদ্দেশ্য করে বলে। তারপর স্বাধীনের মা তাদের মাঝ থেকে উঠে খাবার টেবিলে চলে যায়। তারপর স্বাধীনের জন্য একটা বাটিতে কিছু খাবার নিয়ে এসে তাকে দেয়। স্বাধীনের এটা নিত্যদিনের অভ্যাস, ভাত খাবে আর টিভি দেখবে, এটা তার নতুন না। তারপর স্বাধীন টিভি দেখছে আর খাবার খাচ্ছে। একটু পর খাবার খাওয়া শেষ হলে প্লেটে হাত ধুয়ে সেখান থেকে উঠে বাইরে চলে আসে। গ্যারেজে গিয়ে বাইকের চাবিটা দিয়ে বাইক স্টার্ট করে বেরিয়ে পড়ে। বাইক চালাচ্ছিল আপন মনে। স্বাধীন ঠিক তখনই স্বাধীনের ফোনে একটা ফোন আসে। স্বাধীন বাইকটা সাইডে রেখে প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে দেখে তার বন্ধু ফোন করেছে। ফোনটা রিসিভ করে কানের কাছে ধরতে ওই পাশ থেকে বলতে লাগে, কিরে স্বাধীন, কই তুই? কাম তো অঘটন ঘটে ফেলাইছে, এখন কি করব কিছু বুঝে উঠতে পারছি না। প্লিজ আমাদেরকে একটু হেল্প কর। কি রে, কি হয়েছে? বিষয়টা না বলে হেল্প চেয়ে প্লিজ বলে একাকার করে ফেলেছিস। কি হয়েছে আগে বিষয়টা বল, তারপর আমি দেখছি। আর কোথায় তোরা? আমি আসছি তোদের কাছে। আমরা সবাই পার্কে বসে আছি, তুইও আয়। দাঁড়া, আমি একটু পরে চলে আসছি। কথাটা বলেই স্বাধীন ফোন কেটে দেয়। তারপর বাইক চালিয়ে যেতে লাগে পার্কের দিকে। একটু পর পার্কে চলে যায়। তারপর বাইকটা একটা সাইডে রেখে পার্কের মধ্যে ঢুকে দেখে স্বাধীনের সব বন্ধু আর ফ্রেন্ড সার্কেল ওরা বসে আছে। সবাই চিন্তিত। স্বাধীন তাদের কাছে গিয়ে বলতে লাগে, কিরে, কি হয়েছে তোদের? এমন আনমনে হয়ে বসে আছিস কেন? সবাইকে দেখে মনে হচ্ছে অনেক চিন্তিত হয়ে আছিস। কোনো কি সমস্যা হয়েছে তোদের? সমস্যা বলতে বিরাট সমস্যা হয়ে গেছে। কি করব কিছুই বুঝতে পারছি না, তাই তোকে ফোন করলাম আসার জন্য। এখন তুই কিছু একটা কর, আমাদের মাথায় কিছুই আসছে না। আরে, বিষয়টা তো কিছু খুলে বলবি। সৌরভ ফোন করে আবল তাবল বলল, তুইও বলছিস কি হয়েছে, আগে বিষয়টা বল, তারপরে দেখি কি করা যায়। তাহলে অনেক কিছুদিন আগে আমরা যে একটা ট্যুরে গিয়েছিলাম কক্সবাজার, মনে আছে তোর? স্বাধীন তার বন্ধুর কথায় মাথা দিয়ে হ্যাঁ সাই জানায়। মনে আছে? বিচার পারে সবাই ড্রিঙ্কস করে ফুল লোড হয়ে গিয়েছিলাম, কারো কোনো কন্ট্রোল ছিল না। সকালবেলা সবাইকে যে এক একজনের রুমে দেখতে পাই, ছেলে মেয়ে সবাই একসঙ্গে শুয়েছিল, মনে আছে তো? ঠিক সৌরভ আর লামিয়া অন্য একটা রুমে শুয়েছিল। আমরা তা দেখে তো তাদেরকে অনেক পছালাম। হ্যাঁ, ঠিক বলেছিস।
পুরো দুজন তো এক রুমে শুয়েছিল। ওদের গায়ের পোশাক ঠিক ছিল না। রাতে বুঝি যুদ্ধ হয়েছিল দুজনের মধ্যে। ওদের তো যুদ্ধ সবসময় লেগেই থাকে। আমাদের মধ্যে বসে থাকতে তো ওদের যুদ্ধ লেগে যায়, আড্ডা দিতেও যুদ্ধ লেগে যায়। দুজনকে এত নীরব চুপ দেখাচ্ছে কেন? আর এত চিন্তিত হয়ে বসে আছিস কেন? কি হয়েছে তোদের? সৌরভ আর লামিয়ার দিকে তাকিয়ে কথাগুলো বলে স্বাধীন। স্বাধীনের কথা শুনে লামিয়া স্বাধীনের দিকে তাকাতেই দেখে লামিয়ার চোখে স্পষ্ট পানি। বোধহয় মেয়েটা অনেক কান্না করেছে। সৌরভ মুখ তুলে তাকালে দেখে ওর কপালে স্পষ্ট চিন্তার ভাঁজ ফুটে উঠেছে। আরে শালা, আমার সম্পূর্ণ কথা শেষ হতে দে। কথার আগে বাম হাত ঢুকিয়ে দিস কেন তুই? হ্যাঁ, আগে সম্পূর্ণ কথা শোন। স্বাধীন তার বন্ধুর কথা শুনে চুপ হয়ে যায়, মন দিয়ে তার কথা শুনতে লাগে। লামিয়া প্রেগনেন্ট কিভাবে? লামিয়া নিজেও বলতে পারছে না। আমরা সন্দেহ করছি কক্সবাজারে ওই দিন রাতে ওদের দুজনের মধ্যে কিছু হয়েছিল, এরপর লামিয়া প্রেগনেন্ট হয়। আমরা এটাই ভাবছি লামিয়াকে সৌরভ মেনে নিতে রাজি হয়েছে, বাট কিভাবে কি দিয়ে শুরু করব কিছুই বুঝে উঠতে পারছি না। সৌরভের মা বাবা আর লামিয়ার মা বাবাকে কিভাবে রাজি করাবো আমরা বুঝে উঠতে পারছি না। তাই সবাই চিন্তিত হয়ে বসে আছি আর তোকে ফোন করে আসতে বলেছি। তুই কিছু একটা বুদ্ধি বের করে দে। জানি তোর মাথার মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো বুদ্ধি খেলবে যা আমাদের মধ্যে নেই। স্বাধীন তার বন্ধুর কথা শুনে অবাক হয়ে যায়। লামিয়া আর সৌরভের দিকে বড় বড় দৃষ্টিতে তাকায়, কিন্তু এখন আর তাদের দিকে তাকিয়ে কি হবে? যা হবার তা তো হয়েই গেছে। তারপর স্বাধীন লামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগে, দেখ, যা হবার তা হয়ে গেছে। এই বিষয়ে আমাদের মধ্যে না হয় থাক, বাহিরে যেন না যায়। আর তুই একটা কাজ কর, তুই বাচ্চাটাকে অ্যাবর্শন করে ফেলে দে। তোর মা বাবা তো জানতে পারে নাই তোর পেটে বেবি, তাহলে তোকে আর কোনো চিন্তাও করতে হবে না। বাচ্চা ফেলে দিলে আর কোনো ভয় থাকবে না। স্বাধীনের কথা শেষ হতেই স্বাধীনের গালে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় এসে পড়ে। স্বাধীন ভালোভাবে তাকিয়ে দেখে লামিয়া তাকে থাপ্পড় মেরেছে। লামিয়ার থাপ্পড় খেয়ে ভ্যাবাচাকা খেয়ে যায় স্বাধীন। ভ্রু কুঁচকে লামিয়ার দিকে তাকায়, কান্নার ব্যাগ কমিয়ে দিয়ে লামিয়া বলতে লাগে, এত বড় পাপ আমি করতে পারবো না, আর তুই কি করে আমাকে এই কথাটা বলতে পারলে? আমি ভেবেই অবাক হচ্ছি যে তুই আমার বন্ধু হয়ে এত বড় পাপের কথা আমাকে বলছিস। প্রয়োজন হলে ওর বাবার পরিচয় লাগবে না, আমি ওর বাবা, আমি ওর মা, এটাই সবাই জানবে। তারপর আমি ওকে ফেলতে পারবো না। যদি সৌরভ আমাকে মেনে নিতে না পারে তাতে আবার বিন্দু মাত্র দুঃখ থাকবে না। কিন্তু তুই যে কথাটা বললি, অনেক কষ্ট পেয়েছিলাম। তোর দ্বারা এমনটা আমি কখনোই আশা করিনি। তুই জানিস না বাচ্চা অ্যাবর্শন করা কতটা পাপ। আমরা না হয় ভুল করে এমনটা করে ফেলেছি, কিন্তু পৃথিবীতে আসার আগেই বাচ্চাটা কি ভুল বলতো? কেন? ও তো কোনো ভুল করেনি, তাহলে পৃথিবীর আলো না দেখে ওকে মরে যেতে হবে কেন? লামিয়ার কথা শেষ হতেই স্বাধীন বিষয়টা নিয়ে ভাবতে লাগে। হ্যাঁ, লামিয়া তো ঠিকই বলেছে, কোনো খারাপ কথা বলেনি। ওর মাথা দিয়ে এমন খারাপ চিন্তা কিভাবে আসতে পারলো? স্বাধীন নিজেকে নিজেই ধিক্কার দিচ্ছে, অনুশোচনার সাগরে ঢেউ খেলতেছে। তারপর সেখানে কিছুক্ষণ শুনশান নীরবতা বিরাজ করলো। একটু পর সবাইকে চুপ থাকতে দেখে স্বাধীন পুনরায় সবাইকে বলতে লাগে, আমার ভুল হয়েছে, আমি না বসে এমন কথাটা বলে ফেলেছি। লামিয়া, তুই আমাকে ক্ষমা করে দে। আর সৌরভ, তুই কি লামিয়াকে বিয়ে করতে রাজি আছিস? দেখ, আমার কোনো অমত নেই লামিয়াকে বিয়ে করতে। আমি ওই দিন নিজে ফিল করেছিলাম কিছু একটা, কিন্তু তোদের কাউকে কিছু বলিনি। ঘুম থেকে ওঠার পর নিজেকে অনেক ক্লান্ত আর শরীরটা অবুঝ ফিল হয়। আমি কিছুটা ইঙ্গিত করতে পারছিলাম। তা বাদ দে সে কথা। এখন তোরা যদি বলিস লামিয়াকে বিয়ে করতে, আমি এক পায়ের ওপর বিয়ে করতে পারবো। বউ পেয়ে যাবো, সঙ্গে বেবি, 2 in 1। সৌরভের কথা শুনে সবাই হা করে হাসতে লাগে, কিন্তু লামিয়ার মুখে কোনো হাসির রেখা নেই। মেয়েটা চিন্তা করতে করতে একদম নাজেহাল অবস্থা। কি করবে এখন? লামিয়াকে চিন্তিত দেখে সবাই হাসি থামিয়ে দেয়। স্বাধীন পুনরায় বলতে লাগে, কিরে, তোর মুখে এখনো হাসি নেই যে? তোকে আর সৌরভকে তো বিয়ে দিয়ে দিব, এখন তো অন্তত হাস। এমন গোমরা মুখো হয়ে থাকলে আমাদের ঝগড়া বান্ধবীকে একদমই ভালো লাগে না রে। তুই ঝগড়া না করলে আমাদের আড্ডাটা পুরোটাই পায় না। স্বাধীনের কথা শুনে লামিয়া নিজেকে আর সামলাতে না পেরে ফিক করে হেসে দেয়। তারপর বসা থেকে উঠে স্বাধীনের কাছে এসে এলো পাথারি মারতে লাগে। সেইভাবে আনন্দের আড্ডার মধ্য দিয়ে অনেকটা সময় পেরিয়ে যায়।
একটু পর বন্ধু পুনরায় বলতে লাগে, অনেক তো হলো আড্ডা, এখন অন্তত কিছু একটা চিন্তা কর, ওদের দুজনের কি করা যায় সেটা না হয় ভাব। নিমিষেই সবার হাসি জল চেহারাটা কালো আধারে ছেয়ে যায়। কি করবে সবাই ভাবতে লাগে। একটু পর স্বাধীন কিছু একটা চিন্তা করে সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগে, দেখ, আমাদের সব রাস্তাই বন্ধ, শুধুমাত্র একটা রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে অভিনয়, যা করে আমরা ওদের বিয়ে দিতে পারবো। কি বলছে সেগুলো? অভিনয় মানে কিসের অভিনয়? কিছুই তো বুঝতে পারছি না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আরে পাগল, সব কথা তো আগে শেষ হতে দিবি। আমাদের সব পথ বন্ধ, একটা পথ খোলা আছে। আমরা গিয়ে প্রথমে স্বাধীনের মা আর বাবার কাছে গিয়ে কান্না করব। বলবো সৌরভ লামিয়া গিয়ে বিয়ে করতে চাই, যদি না বাঁচে তাহলেও মারা যাবে। আমাদেরকে বলেছে, আমরা চাই না আমার বন্ধু মারা যাক। আমাদের বন্ধু মারা গেলে আমরা অনেক কষ্ট পারবো। আপনারা প্লিজ ওদের দুজনকে মেনে নিয়ে বিয়ে দিয়ে দেন। জানি আমাদের কথা কখনোই সৌরভের মা আর বাবা ফেলতে পারবে না। তারপর না হয় লামিয়ার বাবার কাছে গিয়ে একই অভিনয় করব, আঙ্কেলও আমাদের কথা ফেলতে পারবে না। এভাবে না হয় ওদের দুজনের বিয়ে দিয়ে দেব। কি বলিস তোরা? আরে ভাই, সত্যিই তো বলেছি, আমাদের মাথায় তো এই বুদ্ধিটা আসেনি। তাই তো তোকে আমরা ফোন করতে আসতে বলেছিলাম, আমাদের বুদ্ধির ভান্ডার। তাহলে চল এখানে আর বসে না থেকে আমাদের প্ল্যান শুরু করে দিই। আর আজকে কিছু একটা করে ফেলতে হবে। ইভেন বিয়ের ডেটটা যদি অনেক দূরে দিয়ে দেয় তাহলে লামিয়ার মা আর বাবা বুঝে যাবে। এর আগেই কিছু একটা করে ফেলতে হবে আমাদের, যেন তারা কিছুই বুঝতে না পারে। যদি বুঝে যায় তাহলে লামিয়ার মান সম্মান একদম মাটিতে মিশে যাবে। কি বলিস তোরা? স্বাধীনের বন্ধুর কথা সবাই সায় জানায়। তারপর পার্ক থেকে বের হয়ে যে যার বাইক নিয়ে রওনা দেয় সৌরভের বাসার উদ্দেশ্যে। সৌরভের বাসার সামনে গিয়ে দরজায় কলিং বেল দিতেই সৌরভের মা এসে দরজা খুলে দেয়। সবাইকে একত্রে দেখতে পেয়ে সৌরভের মা বলতে লাগে, বাবা, আজকে স্পেশাল কিছু আছে নাকি? তোদের সবাই একত্রে, তাও আবার আমার বাড়ি, কি হয়েছে? আন্টি আঙ্কেল কোথায়? আঙ্কেলের আপনার সঙ্গে কিছু কথা বলার ছিল। তোমার আঙ্কেল তো ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। আসো, ভেতরে আসো সবাই। সৌরভের মা কথাটা বলেই দরজার সামনে থেকে সরে দাঁড়ায়। তারপর এক এক করে সব বন্ধুরা বাসার ভেতরে ঢুকে পড়ে। ড্রয়িং রুমে গিয়ে দেখে সৌরভের বাবা বসে থেকে টিভি দেখছে। একটু পর সৌরভের মাও চলে আসে। তারপর স্বাধীন আর তার বন্ধুরা কান্না মিশ্রিত কণ্ঠে সৌরভের মা আর বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগে তাদের সাজানো নাটক। আঙ্কেল আর আন্টি, আপনাদেরকে কি করে যে বলবো, আপনার ছেলে আমাদের বন্ধু লামিয়াকে পছন্দ করে, অনেক দিন ধরে বলতে পারছে না। আজকে আমি একে বললে লামিয়া নারাজ করে দেয়, সে মরে যাবে বলে আমাদেরকে। সৌরভ যদি মরে যায় তাহলে আমাদের বন্ধু কমে যাবে, আমরা তাদেরকে নিয়ে আড্ডা দেব। প্লিজ সৌরভ আঙ্কেল, লামিয়ার সঙ্গে বিয়ে দিয়ে দেন আপনারা, তাহলে আমরা অনেক খুশি হব। প্লিজ আঙ্কেল, প্লিজ। কি বলছো এগুলা? তোমরা? সৌরভ তো নিজে আমার মাথার উপর বসে খায়, ও বিয়ে করে ওর স্ত্রীকে কি খাওয়াবে? এত করে বলেই কোম্পানিতে বয়, কিন্তু সে তো তোমাদের সঙ্গে আড্ডা ঘোরাঘুরি করতেই ব্যস্ত। অমন বাউন্ডারি ছেলেকে তার মেয়ে বিয়ে দিব, আর আমরা কি মুখ নেই লামিয়ার মা বাবার সামনে গিয়ে দাঁড়াবো? আমার ছেলে ঘোরাফেরা করে, কোনো কাজ কাম করে না। আপনার মেয়েকে বিয়ে দেন, তখন লামিয়ার মা আর বাবা আমাদেরকে বাড়ি থেকে অপমান করে বের করে, তাই না? আঙ্কেল, আপনাকে তা নিয়ে ভাবতে হবে না, আপনি বিয়েতে রাজি আছেন, এই তো, তাহলেই হয়ে গেল। আর কিছু ভাবতে হবে না। আর লামিয়ার মা আর বাবাকে রাজি করার দায়িত্ব আমাদের। আর চিন্তা করেন না, সৌরভ বিয়ে করলেও একদম ভালো হয়ে যাবে, আপনার কোম্পানিতে যোগ দেবে, আপনার সঙ্গে কাজ করবে। তখন দেখবেন আমাদের তেমন একটা সময় দেবে না। বিয়ের পর সবাই বদলে যায়, দেখবেন সৌরভ বদলে যাবে, আপনি এতটুকু শিওর থাকেন। তোমরা সবাই যেতে এসেছো আর বলছো ওকে বিয়ে দিয়ে দিতে, তাহলে আমার অমত নাই। কিন্তু লামিয়ার মা আর বাবাকে তোমরা কি করে রাজি করাবে তা জানি না। লামিয়ার মা বাবাকে রাজি করে তারপর আমার কাছে এসো। ওকে আঙ্কেল, আপনারা রেডি হন, আমরা যাব আর আসবো। আমাদেরকে এতটুকুই সময় দেন, দেখবেন এর মধ্যে লামিয়ার মা বাবার কাছে গিয়ে আমরা ওদের বিয়ের সম্পর্কে সবকিছু বলে মানিয়ে নিয়েছি। কথাটা বলে পুনরায় সবাই সৌরভের বাড়ি থেকে বের হয়ে যায়। অন্যদিকে সৌরভের মা আর বাবা ওদের বন্ধুদেরকে ভালো করে চেনে। ওরা যা একবার মনস্থির করে তা করেই ছাড়ে। তারপর সৌরভের মা আর বাবা তাদের রুমে গিয়ে রেডি হয়ে নেয়।
কারণ জানে একটু পর তারা সবকিছু রাজি করে বাসায় আসবে, তারপর তাদেরকে লামিয়াদের বাসায় যেতে হবে। অন্যদিকে স্বাধীন আর স্বাধীনের বন্ধুরা লামিয়ার মা আর বাবার কাছে গিয়ে তাদেরকে বোঝাতে লাগে। সৌরভের মা আর বাবার মতো লামিয়ার বাবাও স্বাধীন আর তার বন্ধুদের কথা শুনে রাজি হয়ে যায়। শালা, সবকিছু তো ঠিক করে ফেললামই। এখন তোদের দুজনকে আমাদের সবাইকে ট্রিট দিতে হবে, না হলে তোদের বিয়ে হবে না। বদদোয়া করে দিলাম। ভাই প্লিজ বন্ধ করিস না, তোর দোহায় আজ এত দূর পর্যন্ত তোরা সবাই আমার কাছ থেকে টিট চাচ্ছিস, তাই তো আমি টিট দেবো। আগে বিয়ের ডেটটা ফাইনাল করে নিই, তারপর তোদের সবাইকে টিট দেবো। মনে থাকে যেন বলে দিলাম। কথাটা বলে বাইক স্টার্ট দিয়ে সবাই সৌরভের বাসায় চলে আসে। তারপর সৌরভের বাসায় এসে দরজায় কলিং বেল দিতেই সৌরভের মা এসে দরজা খুলে দেয়। তারপর এক এক করে স্বাধীন আর ওর বন্ধুরা বাসার মধ্যে ঢুকে পড়ে। বাসায় গিয়ে দেখে সৌরভের মা আর বাবা আগে থেকেই রেডি হয়ে আছে। তারপর সৌরভের মা আর বাবা সৌরভকে নিয়ে সোজা চলে যায় লামিয়াদের বাসায়, সঙ্গে স্বাধীনরাও। লামিয়ার বাবা মার সঙ্গে কথা বলে সৌরভের মা আর বাবা ওদের বিয়ের ডেটটা ফাইনাল করে দেয়। তারা কথোপকথনে বলছিল। স্বাধীনরা সেখানে আর না থেকে সবাই চলে আসে একটা রেস্টুরেন্টে। তারপর সবাই পেট ভরে খেতে লাগে। পেটের খাওয়ার মাঝখানে স্বাধীনের একটা বন্ধু বলে ওঠে, তোদের দুজনের তো হেললে হয়ে গেল, এখন তো আমাদেরকে তেমন সময় দিবি না, সংসার বউ নিয়ে ব্যস্ত থাকবি। তুই ঠিক বলেছিস যে তোদের সঙ্গে আর আগের মতো আড্ডা দিতে পারবো না, কিন্তু তোদের ভালোবাসা কখনই কমবে না আমার। কথাটা বলে সবাই অনেকটা বাধ্য হয়ে যায়। তারপর খাওয়া দাওয়া শেষ করে আড্ডা দেয়। বিলের কাগজটা সৌরভ হাতে নিয়ে বড় বড় করে তাকিয়ে আছে। সৌরভকে বড় বড় করে তাকিয়ে থাকতে দেখে স্বাধীন বলতে লাগে, কিরে, কি হয়েছে? অমনভাবে বিলের কাগজটা নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? বিলটা দিয়ে দে। তোরা কি মানুষ না হাতি? একসঙ্গে 15,000 টাকা খাবার কি করে খালি? এখন তো আমার কাছে এত টাকা নাই, মাত্র 10,000 টাকা আছে। তোমাকে দিতে হবে না, আমি বিল দিয়ে দিচ্ছি। কথাটা বলে লামিয়া স্বাধীনের হাত থেকে বিলের কাগজটা কেড়ে নেয়। তারপর ওয়েটারকে বিল দিতে ওয়েটার সেখান থেকে চলে যায়। তারপর পুনরায় সবাই একত্রে আড্ডা দিতে লাগে। সেইভাবে অনেকটা সময় পার হয়ে যায়। রাত যখন প্রায় 11টা বাজে তখন রেস্টুরেন্ট থেকে বের হয়ে যে যার বাসায় চলে যায়। অন্যদিকে স্বাধীন বাসায় এসে দরজায় কলিং বেল দিতেই কাজের মেয়ে এসে দরজা খুলে দেয়। তারপর সোজা স্বাধীন তার রুমে চলে যায়। ফ্রেশ হয়ে খাটে শুয়ে ফেসবুক করতে করতে রাত যখন প্রায় 1টা বেজে যায় তখন ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কলেজে গিয়ে ক্লাস করতে লাগে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে বাসায় চলে আসে। এভাবে কাটতে লাগে অনেকটা সময়। ধীরে ধীরে সৌরভ আর লামিয়ার বিয়ের দিনও ঘনিয়ে আসে। বিয়ের দিন সবাই অনেক আনন্দ ফুর্তি করছিল ছাদে বসে। সবাই ড্রিঙ্ক করছিল। সবার ড্রিঙ্ক করা দেখে সৌরভ ড্রিঙ্কস হাতে নিয়ে খেতে যাবে, ঠিক তখনই স্বাধীন ওর হাত থেকে বোতলটা কেড়ে নিয়ে বলতে লাগে, শালা, আজকেও কি উল্টাপাল্টা কিছু করার নিয়ত আছে নাকি? তোর নতুন নতুন বিয়ে, বাসর ঘরে যাবি জিন্স করলে, তোর তো কিছুই মনে থাকবে না। মনে নেই একবার ড্রিঙ্ক করে কি হয়েছে? এখন কি হবে? যা সোজা এখন বাসর ঘরে যাবি, নাকি তোকে জোর করে আমরা রেখে আসবো? দেখ, অনেক নার্ভাস লাগছে আমার। প্রথম প্রথম তো এর জন্য বোধ হয়, একটু পর যায়। তোরা আনন্দ কর, আমি দাঁড়িয়ে থেকে দেখি। আমাকে যেহেতু একটু ড্রিঙ্কস করতে দিবি না, তোরা কর, আমি দেখি তাকিয়ে থেকে। না, এক মুহূর্ত তো এখানে দাঁড়িয়ে থাকতে পারবি না। ঘরের দিকে তাকিয়ে দেখ কত বাজে, রাত 1টা বেজে গেছে। এখন যদি বাসর ঘরে না ঢুকিস তাহলে বিড়াল কখন মারবি আর এনজয় কখন করবি? এই তোরা ধরতো শালাকে। এ তো দেখছি খালি মুখে সোনার বান্দানা, একে জোর করে বাসর ঘরে রেখে আসতে হবে। ধর ধর, সবাই ধর। তারপর স্বাধীনের কথা শুনে স্বাধীনের সব বন্ধুরা সৌরভকে কাঁধে তুলে নিয়ে একজন হাত, একজন পা, একজন মাথা নিয়ে সামনের দিকে এগোতে লাগে। সজীবের রুমের দিকে যাচ্ছিল, ঠিক তখনই সৌরভের বাবার সঙ্গে দেখা হয়। সৌরভের বাবা সৌরভকে কাঁধে নিয়ে রাখায় সৌরভের বাবা স্বাধীন আর তার বন্ধুদেরকে বলতে লাগে, কি হয়েছে বাবা, তোমরা সৌরভকে কাঁধে তুলে কোথায় নিয়ে যাচ্ছ? আঙ্কেল আর বইলেন না, ওকে কত কাঠখড় পরিয়ে বিয়ে দিয়েছি, আর ও বলছে বাসর ঘরে যাবে না, তাই আমরা সবাই বোর করে বাসর ঘরে নিয়ে যাচ্ছি। স্বাধীনের মুখ থেকে এমন কথা শুনে সৌরভের বাবা সেইখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে হনহন করে হাঁটতে লাগে।
তারপর স্বাধীন সৌরভকে পাজা কোলা করে রুমের সামনে নিয়ে এসে নামিয়ে দেয়। সৌরভকে রুমের মধ্যে লাথি দিয়ে ঢুকিয়ে দিয়ে বলতে লাগে, বাই বাই, আমরা গেলাম। তোরা এখন এনজয় কর, আর সকালের আগে কিন্তু দরজা খুলছে না। আর শোন, এমন কিছু করিস না যার দ্বারা একসঙ্গে দুইটা মামা ডাক শুনতে হয়। স্বাধীনের কথা সৌরভের মাথার ওপর দিয়ে গেল। স্বাধীনের কথা শুনে স্বাধীনের সব বন্ধুরা হা হা করে হাসতে লাগে। অন্যদিকে লামিয়া লজ্জায় লাল হয়ে যায়। তারপর সৌরভ যে খাটে বসে পড়ে, লামিয়ার ঘোমটাটা সরিয়ে কপালে চুমু দেয়। ওরা ওদের মতো বাসর করুক, তা আমাদের না জানলেও হবে। যদি জানার এত ইচ্ছে থাকে তাহলে বিয়ে করে জেনে নেন, ভালো হবে। স্বাধীন সৌরভের রুমের দরজা লাগিয়ে দিয়ে পুনরায় সাথে চলে যায়। তারপর রাতভর বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে লাগে। আড্ডা দিয়ে সেখানে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা কারো মিষ্টি হাতের স্পর্শ পেয়ে আর মিষ্টি ডাকে স্বাধীনের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে মিটমিট করে তাকিয়ে দেখে তার সামনে একটা মেয়ে বসে আছে। স্বাধীনকে উদ্দেশ্য করে বলছে, এই যে মিস্টার সাদিক, শুয়ে আছেন কেন? দেখছি সাতটাকে তো পুরো বারবার করে ফেলেছেন আপনারা সবাই। তাকে আপনাদেরকে তো চিনলাম না, আর বিয়ের দিনও তেমন একটা দেখলাম না। মেয়েটার কথা শুনে স্বাধীন তার চোখ হাত দিয়ে ডলে ভালোভাবে তাকিয়ে বোঝার চেষ্টা করে কে, কিন্তু স্বাধীন বুঝতে পারে না। মেয়েটির কণ্ঠস্বর শুনে আশেপাশে পড়ে থাকা স্বাধীনের সব বন্ধুরা উঠে বসে। তারপর স্বাধীন মেয়েটিকে উদ্দেশ্য করে বলে, আপনি কি? আপনাকে তো চিনলাম না। আর কি আবল তাবল বকে চলেছেন? আমি এই বাসার মেয়ে। আমার বাসায় এসে আমাকেই বলছেন আমি কে? মানে এই বাসার মেয়ে? মানে এটা তো সৌরভের বাসা। আর এই সৌরভের তো একটা ছোট্ট বোন আছে, সে তো বিদেশে লেখাপড়া করে। শুনলাম বিয়েতে আসেনি। তা আপনি কে? ও, তাহলে আপনারাই হচ্ছেন আমার ভাইয়ের গুণবতী বন্ধুরা। আমি আমার সৌরভ ভাইয়ের বোন, আর বিদেশ থেকে কালকে রাতে এসেছি। ও সরি, চিনতে পারিনি। সরি বলতে হবে না। তা পুরো ছাদটাকে তো বার বানিয়ে ফেলেছেন। এপাশে ওপাশে মদের বোতল ফেলে আপনাদের কি মদ খাওয়া আর ড্রিঙ্কস করা ছাড়া অন্য কোনো কাজ নেই? মেয়েটার কথা শুনছিল স্বাধীন। আনমনে মেয়েটার কথা বলতে বলতে ছাদের ওপর থেকে ড্রিঙ্কসের বোতলগুলো গুছিয়ে রাখতে লাগে। স্বাধীন মেয়েটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই যেন একটা পরী ভুলবশত মাটিতে নেমে এসেছে। স্বাধীনকে এমন ভাবে তাকিয়ে থাকতে দেখে স্বাধীনের সব বন্ধুরা ওর কাছে এসে মাথায় গাঁটটা মেরে বলতে লাগে, কিরে শালা, এমন ভাবে তাকিয়ে আছিস কেন? নাকি প্রেমে পড়ে গেলি? তুই সেই ঘুম থেকে ওঠার পর থেকে দেখছি ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস। মনে রাখিস, ও কিন্তু আমাদের ছোট্ট বোনের নজরে দেখবি ওরে, বুঝলি? কেন রে? বউয়ের নজরে কি দেখলে কোনো সমস্যা হবে? শোন, ওকে আমি বউয়ের নজরে দেখব, আর তোরা বোনের নজরে দেখবি, বুঝলি? প্রথম দেখায় ভালোবাসা যাকে বলে। আজ পর্যন্ত এত সুন্দর মেয়ে আমি আমার লাইফে কখনো দেখিনি। কথাগুলো স্বাধীন তার বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলছিল। সৌরভের বোন ছাদটা পরিষ্কার করে ছাদ থেকে নেমে যায়। তারপর স্বাধীন ছাদে আর বসে না থেকে তার বন্ধুদের সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর তার বাসায় গিয়ে ফ্রেশ হয়ে লম্বা একটা ঘুম দেয়। বিকেলের দিকে আবার সৌরভের বাসায় চলে আসে। তারপর সব বন্ধুরা একত্রে হয়ে আড্ডা দিতে লাগে। এইভাবে কেটে যায় অনেক কয়েকটা দিন। ধীরে ধীরে বিয়ের ধুমধাম ঘনিয়ে আসছে। আগে থেকে বাড়িতে মানুষ নেই, সবাই চলে গেছে। স্বাধীন আর ওর বন্ধুরা একটা রুমে বসে আড্ডা দিচ্ছিল। ঠিক তখনই সৌরভের বোন রুমের মধ্যে প্রবেশ করে। ভাইয়া, আপনাদেরকে মা আর বাবা নিচে খাবার টেবিলে খাবার খাওয়ার জন্য ডাকছেন, আপনারা যান। মারিয়ার কথা শুনে রুম থেকে সবাই বেরিয়ে যায় খাবার টেবিলের উদ্দেশ্যে, কিন্তু স্বাধীন রুম থেকে বেরিয়ে যায় না। ঠায় মেরে সেখানেই বসে আছে। স্বাধীনকে রুম থেকে বেরিয়ে যেতে না দেখে মারিয়া বলতে লাগে, কি হলো, আপনাকে কি আবার আলাদাভাবে বলতে হবে? যান নিচে, খাবার টেবিলে আপনাদের জন্য অপেক্ষা করছে মা আর বাবা। যান, আপনিও যান। কথাটা বলছিল আর রুমটা ভালোভাবে ঝেড়ে গুছিয়ে রাখছিল। ঠিক তখনই স্বাধীন মারিয়ার হাত চেপে ধরে স্বাধীন তার পেছনের পকেট থেকে একটা গোলাপ ফুল বের করে হাঁটু গেড়ে মারিয়ার সামনে বসে বলতে লাগে, জানি না মেয়েদেরকে কিভাবে প্রপোজ করলে ওরা পটে যায়, কিন্তু আমি আপনাকে অনেক ভালোবাসি। জানি না কতটা ভালোবাসি, কখনো বলে বোঝাতে পারবো না। আর আপনাকে ছাড়া আমি কিছুই বুঝতে পারছি না। আমি তোমাকে সেই প্রথম দেখাতে, অর্থাৎ ছাদের উপর আমি যখন শুয়েছিলাম,
আর চোখ মেলি যখন তোমাকে দেখতে পাই, আমি তোমাকে নিয়ে এক কল্পনার জগতে ঢুকতে, তোমাকে ছাড়া এক মুহূর্ত আমি আর এখন কিছু ভাবতে পারি না। অনেক অনেক ভালোবেসে ফেলেছি আমি তোমাকে। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আই লাভ ইউ, ভেরি ভেরি লাভ ইউ। স্বাধীন কথাটা বলা শেষ হলেই সামনের দিকে যেই তাকাতে যাবে অমনি ঠাস ঠাস করে গালে দুইটা থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড় খেয়ে স্বাধীন বাকরুদ্ধ হয়ে যায়। বসা থেকে উঠে দাঁড়িয়ে দেখে মারিয়া রাগান্বিত হয়ে স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনার সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? আপনার মতো টক্সিক বয়কে আমি কখনো ভালোবাসতে পারি না। আপনার মতো এমন খারাপ ছেলে যে সবসময় ড্রিঙ্কস, মদ, নেশা এগুলো করে, তাহাকে আমি কি করে ভালোবাসবো? আর আপনাকে দেখেই তো একটা বখাটে ছেলে মনে হয়। আমি বখাটে কি কেন ভালোবেসে যাব? মা বাবার শিক্ষা না দিলে ছেলে এমন হয়ে যায়? যার মা বাবার শিক্ষা নাই সে আর কি মানুষ হতে পারে? আমার মনে হয় কি আপনার মা আর বাবা এমন, তার জন্য আপনিও এমন হয়েছেন। সারাক্ষণ নেশায় নিয়ে পড়ে থাকেন, খারাপ একটা ছেলে। আমাকে প্রপোজ করে আপনার সাহস হয় কি করে? স্বাধীন মারিয়ার বলা কথাগুলো মন দিয়ে শুনছিল। লাস্টের বলা কথাগুলো শুনে স্বাধীনের অনেক রাগ উঠে যায়। রাগের মাথায় নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে মারিয়ার গলা চেপে ধরে দেয়ালের সঙ্গে। কি বললি তুই? আমার মা আর বাবাকে নিয়ে কি বললি? তুই আমার মা বাবার মতো ভালো মানুষ এই পৃথিবীতে আর দুই একটাও খুঁজে পাবি না। তোর সাহস কি করে হয় আমার মা বাবাকে নিয়ে অপমান করা, বাজে কথা বলার? সে শুধু চিৎকার করছে। ঠিক তখনই সেখানে প্রবেশ করে সৌরভের মা আর বাবা, আর সৌরভ আর স্বাধীনের সব বন্ধুরা। স্বাধীনকে এমন অবস্থায় দেখে সৌরভের বাবা গিয়ে মারিয়াকে স্বাধীনের হাত থেকে ছাড়ায়। স্বাধীনের গালে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় লাগিয়ে দিয়ে সৌরভের বাবা বলতে লাগে, তোর সাহস কি করে হয় আমার মেয়ের গায়ে টাচ করার? সৌরভের বাবার কথা শেষ হতে না হতেই মারিয়া কান্না মিশ্রিত কণ্ঠে সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগে, বাবা প্লিজ, তুমি আমাকে এই নরপিশাচের হাতে থেকে বাঁচাও। আমাকে ধরতে চেয়েছিল, আমি তাতে রাজি না হওয়ায় ও আমাকে মারার হুমকি দেয়। আমি চিৎকার দিতে গেলে আমার মুখ চেপে ধরে। আর তোমরা যদি ঠিক মতো না আসতে আমাকে আজও মেরে ফেলতো একজন ধর্ষণ। মারিয়ার কথা শুনেই স্বাধীন অবাক হয়ে যায়। নিজের কানকে যেন নিজেই বিশ্বাস করতে পারছে না। কিভাবে একটা মেয়ে হয়ে এত বড় মিথ্যা কথা বলতে পারে? সৌরভের বাবা নিজের রাগকে আর কন্ট্রোল করতে না পেরে এপাশ ওপাশ থেকে খাটের নিচ থেকে একটা লাঠি বের করে স্বাধীনকে এলো পাথারি মারতে লাগে। অন্যদিকে স্বাধীন পাথরের ন্যায় সেখানে দাঁড়িয়ে আছে। কখনো ভাবতে পারেনি মারিয়া এমন কথা বলতে পারে তাকে বিল করে। স্বাধীনকে মারতে মারতে আধমরা করে ফেলে মারিয়ার বাবা। তারপর ওর পকেট থেকে ফোন বের করে স্বাধীনের মা আর বাবাকে ফোন করে বাসায় আসতে বলে। সৌরভের বাবা স্বাধীনের মা আর বাবা বাসায় আসতে সৌরভের বাবা বলতে লাগে, কি ছেলে জন্ম দিয়েছেন আপনি যে মেয়েদেরকে সম্মান করতে জানে না, যে মেয়েদের জাত আসলে মানুষের উপরের দিক দিয়ে মানুষকে কখনো বিবেচনা করা যায় না। ভেবেছিলাম ছেলেটা অনেক ভালো, কিন্তু তার মনে যে এত শয়তানে কখনো ভাবতেও পারিনি। আপনার ছেলে আমার মেয়েকে রেপ করতে চেয়েছিল, সময় মতো আমরা না আসলে আমার মেয়েকে মেরে ফেলতো আপনার ছেলে। আমার মনে হয় কি আপনার ছেলে জন্মের কোনো ঠিক নেই, তা না হলে কখন এমনটা করতে পারে নিজের বন্ধুর বোনের সাথে? স্বাধীনের বাবা মাটির দিকে তাকিয়ে নিজের রাগকে দমানোর চেষ্টা করছে। অন্যদিকে স্বাধীনের মা কান্না করে চলেছে। স্বাধীনের সব বন্ধুরাও সবাই স্বাধীনকে ভুল বুঝছে। হাসি উজ্জ্বল পরিবেশটা নিমেষেই শুনশান নীরবতা বিরাজ করে। অন্যদিকে স্বাধীন তার মুখ ফুটে দুইটা কথা বলবে সেই শক্তিটাও অবশিষ্ট নেই। সৌরভের বাবার মারার কারণে আর কোনো কিছু মনে নেই। স্বাধীনের চোখ মেলে তাকাতে চার পাশটা ভালো করে লক্ষ্য করে বুঝতে পারে এটা একটা হাসপাতাল। চোখ মেলে পাশে তাকিয়ে দেখে তার মা তার দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে। স্বাধীন মাথায় অনেক ব্যথা অনুভব করে। হাত দিয়ে মাথা চেপে ধরে স্বাধীনের জ্ঞান ফেরা দেখে তার পাশ থেকে উঠে কেবিনে চলে যায়। একটু পর ডাক্তার আর তার বাবাকে সঙ্গে নিয়ে কেবিনের মধ্যে প্রবেশ করে ডাক্তার সাহেব স্বাধীনকে ভালোভাবে চেক আপ করে বলে, বাসায় নিয়ে গিয়ে ভালো মন্দ খাবেন আর ওকে একটু যত্নেতে রাখবেন কিছুদিন। এখন কি বাসায় নিয়ে যেতে পারবো কি? হ্যাঁ, নিয়ে যেতে পারবেন। ওই যে বললাম কথাগুলো, সে অনুযায়ী চলাফেরা করাবেন ওকে। হ্যাঁ, আপনি আমার সঙ্গে আসুন, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো খাওয়ালে খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। কথাটা বলে ডাক্তার সাহেব চলে যায়। স্বাধীনের বাবা সেখানে আর না দাঁড়িয়ে থেকে ডাক্তারের পিছু পিছু কেবিন থেকে বেরিয়ে যায়। অন্যদিকে স্বাধীনের মা তার পাশে এসে বসে স্বাধীন আমতা আমতা করে তার মাকে বলতে লাগে, মা, তুমি বিশ্বাস করো আমি এই জঘন্য কাজ করতে পারি?
ওই মেয়েটা শুধু শুধু আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে, মিথ্যা অপবাদ দিয়ে সবার কাছে আমাকে ছোট করেছে। স্বাধীনের কথা শুনে তার মা কোনো কিছু দেখায় না। একটু পর হাতে একটা প্রেসক্রিপশন নিয়ে স্বাধীনের বাবা চলে আসে। তারপর স্বাধীনকে নিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়, প্রাইভেট কারে করে সোজা বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে এসে বসার রুমে গিয়ে বসে পড়ে। স্বাধীনের বাবা আর মা তার রুমের দিকে যাচ্ছিল, ঠিক তখনই তার বাবা স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, তোমার মতো কুলাঙ্গারের ছেলে আমার লাগবে না। তোর মতো ছেলে থাকার থেকে না থাকাই ভালো। যে ছেলের জন্য কারোর সামনে মুখ দেখাতে পারিনি, তেমন ছেলে আমার লাগবে না। যে ছেলে চরিত্রহীন, বন্ধুর তেমন ছেলে আমার লাগবে না। তুই আজকে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। কি করবি, কি খাবি তুই জানিস, আমরা কিছু জানি না। তোকে যেন আমি আমার চোখের সামনে না দেখি। স্বাধীন তার বাবার কথা শুনে আকাশ থেকে পড়ে। কখনো ভাবতেও পারেনি তার বাবা তাকে এত বড় কথা বলবে। কোথায় যাবে, কি করবে সে? এই শহরে বন্ধুদের কাছে যাবে, তাদের কাছেও মুখ রইল না। আর তার একটা মেয়েকে প্রপোজ করার পরিণতি যে এত বড় ভাবে দিতে হবে তা কখনো ভাবতে পারেনি স্বাধীন। সেখানে ঠাই মেরে দাঁড়িয়েছিল, তখনই স্বাধীনের বাবা পুনরায় বলতে লাগে, মুক্তি, তোমার ছেলেকে বাসা থেকে বের হয়ে যেতে বলো। আমার ওকে দেখলেই ঘৃণা হচ্ছে। আমার বাসায় ওর কোনো ঠাঁই নেই। ও কোথায় থাকবে, কি করবে, ওর ইচ্ছা। আমি কিছু বলতে পারবো না। ওকে যেন আমি আমার চোখের সামনে না দেখি। কথাটা বলা শেষ হতেই স্বাধীন ওর মায়ের দিকে তাকায়, দেখে তার দিকে ছলো ছলো দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর স্বাধীন সেখান থেকে সোজা তার রুমে চলে যায়। একটা ব্যাগ নিয়ে জামা কাপড় গোছাতে লাগে। ক্রেডিট কার্ডে অল্প পরিমাণ কিছু টাকা আছে, প্যান্টের পকেটে হাত দিয়ে দেখে অনেক টাকা আছে। সেখানে অল্প সংখ্যক কিছু টাকা আছে, এ দিয়ে 1-2 মাস কোনোভাবে কেটে যাবে। এতদিনের মধ্যে কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে, একটা জব পেয়ে যাবে। সে এই চিন্তা করছিল। চিন্তা করতে করতে ব্যাগপত্র গোছাচ্ছিল, ঠিক তখনই একটা ডায়েরি হাতে বাজে। সে ডায়েরিটা ওপেন করে দেখে ছোট্টবেলার লেখা ডায়েরি। একের পর এক পৃষ্ঠা উল্টে ডায়েরি পড়তে লাগে আর মিটিমিটি হাসতে লাগে। তখনই তার ছোট চাচুর কথা মনে পড়ে যায়। ছোটবেলা তার সঙ্গে অনেক খুনসুটিতে কাটতো স্বাধীনের। কারণটা না হয় গল্পের সাথে থাকলেই জানতে পারবেন, কিন্তু বড় একটা কারণেই তার ছোট চাচা বাসা থেকে চলে যায়। গল্পের সাথে থাকলে সবই বুঝতে পারবেন। তারপর ডায়েরিতে থাকা ফোন নাম্বারটা তার ফোনে তুলে নেয়। তারপর ডায়েরিটাও ব্যাগের এক কর্নারে রেখে দেয়। তারপর ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিতে লাগে। সৌরভের বাবা মারার ফলে স্বাধীনের শরীরে অনেকটা স্থানে কেটে গিয়েছিল, রক্ত বের হচ্ছিল সেই স্থানে। যখনই পানি লাগছে ঠিক তখনই যন্ত্রণা করছে। তার গোলাপি শার্টটা লাল রক্তে লাল হয়ে গেছে। তারপর শার্ট প্যান্ট খুলে অন্য পোশাক পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। পেছন থেকে স্বাধীনের মা অনেক করে ডাকছিল তাকে, বাট স্বাধীন তার ডাকে কোনো পাত্তা দেয়নি। বাড়ি থেকে বের হওয়ার পর পেছন ফিরে এক পলক বাসাটা দেখে নেয় স্বাধীন। তারপর রাস্তা থেকে একটা রিক্সা নিয়ে সোজা বাস টার্মিনালে চলে আসে। তারপর ঢাকার উদ্দেশ্যে যাওয়া একটা বাসের টিকিট কেটে নেয় সে। তারপর কাউন্টারে থাকা সিটে গিয়ে বসে থাকে, বাসের জন্য অপেক্ষা করতে লাগে। একটু পর বাস চলে আসে, বাসে উঠে পড়ে। বাস চলছে তার আপন গতিতে। স্বাধীনের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। শুধু ভেবেছে একটা মেয়ের জন্য কিভাবে তার সাজানো গোছানো জীবন নষ্ট হতে পারে। তখনই ফোনটা ভাইব্রেশন হতে লাগে। স্ক্রিনের উপর লেখা আছে মা। ফোনটা কেটে দিয়ে সুইচ অফ করে সিম কার্ড খুলে রেখে অন্য আরেকটা সিম কার্ড ঢুকিয়ে নেয়। তারপর ডায়েরিতে থাকা নাম্বারটাতে কল করার পর কয়েকবার কল হওয়ার পর ফোনটা রিসিভ করে। হ্যালো, কে? স্বাধীন কি জবাব দিবে বুঝতে পারে না। স্বাধীনের ভাবনার মাঝে ওই পাশ থেকে পুনরায় বলতে লাগে, হ্যালো, কে? কথা বলছেন না কেন? সে যে ফোন রিসিভ করে হ্যালো হ্যালো বলছি, বাট সারা শব্দ পাচ্ছে না কেন? কথা না বললে ফোন রেখে দিলাম। তারপর স্বাধীন আমতা আমতা করে বলতে লাগে। চাচ্চু, চাচু ডাকটা শুনে স্বাধীনের চাচা বুঝে যায় যে স্বাধীন ডাক দিয়েছে। অনেকদিন পর চাচু ডাকটা শুনছে, তার মতো এমন মিষ্টি ভাবে আর কেউ ডাকতে পারে না। বাবা, তুই এতদিন পরে তোর চাচুর কথা মনে পড়লো। তুই ফোন করলি, তোর ফোনের অপেক্ষায় রয়েছি সেই কত বছর ধরে। এত বছর পর আমার কথা মনে পড়লো। তা কি মনে পড়লো? নিশ্চয় তোর কোনো সমস্যা হয়েছে। তারপর স্বাধীন তার চাচাকে ফোনের মধ্যেই শুরু থেকে শেষ পর্যন্ত বলে দেয়। স্বাধীনের কথা শুনে ওই পাশ থেকে স্বাধীনের চাচা বলতে লাগে,
বাবা, তোর জীবনের উপর দিয়ে এত বড় ঝড় গিয়েছে, তুই সহ্য করলি কি করে? তোর জায়গায় যদি অন্য কোনো ছেলে থাকতো, তাহলে নির্ঘাত সুইসাইড করতো। তুই এখন কোথায় আসিস? আমার বাসায় আয় তুই। আমার বাসায় থাকবি, খাবি, লেখাপড়া করবি। তুই আমার ছেলে না? বাসে উঠেছে গাবতলী পর্যন্ত যেতে পারবো, তারপরে তো আমি চিনি না। তুমি এসে না হয় আমাকে গাবতলী বাস টার্মিনাল থেকে নিয়ে যাও। আচ্ছা বাবা, তুই আগে গাবতলী বাস টার্মিনালে এসে আমাকে ফোন করিস। আমি তোর চাচিকে তোর পছন্দের খাবার রান্না করতে বলছি। তোর চাচি তোর কথার মাঝে মাঝে আমাকে বলতো, কিন্তু আমি তো তোর নাম্বার জানি না, তোর সঙ্গে কি করে কথা বলবো। সে যে 10 বছর আগে বাসা থেকে চলে এসেছিস, তাই আর কোনো কন্টাক্ট হয়নি তোদের সঙ্গে। তারপর স্বাধীন তার চাচার সঙ্গে কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে যায়। তারপরেও ফোন রেখে দিয়ে বাসে বসে বাহিরের পরিবেশটা উপভোগ করতে লাগে। প্রায় 4 ঘন্টা পর গিয়ে ঢাকা গাবতলীর বাস টার্মিনালে পৌঁছায়। তারপর প্যান্টের পকেট থেকে ফোন বের করে তার চাচাকে ফোন করে। চাচা, আমি গাবতলী বাস টার্মিনালে এসে পৌঁছেছি। আপনি কোথায়? আমি একটা মসজিদের সামনে দাঁড়িয়ে আছি। বাবা, তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি তোকে নিয়ে আসছি। কথাটা বলে চাচা ফোন কেটে দেয়। ওই পাশ থেকে স্বাধীন সেখানে বসে থাকে অনেকক্ষণ ধরে। একটু পর একটা প্রাইভেট গাড়ি এসে স্বাধীনের সামনে ব্রেক করে। অনেকটা অবাক হয়ে যায়, শুনেছে এই ঢাকা শহরে অনেক ছিনতাইকারী, হাইজ্যাকার আছে। তখনই স্বাধীন প্রাইভেট কার থেকে একটু দূরে সরে যায়। একটু পর প্রাইভেট কার থেকে একটা লোক বের হয়ে এসে স্বাধীনকে ছড়িয়ে ধরে স্বাধীন ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। মুখের দিকে তাকিয়ে স্বাধীন বলতে লাগে, তোমার এই অবস্থা আর তোমার শরীরের কি হাল করেছো? আর গাড়িটা কিসের? তুমি বাসা থেকে বের হয়েছিলে চাচিকে আর আপুকে নিয়ে, তোমাদের আর তো কোনো খোঁজ পাওয়া যায়নি। বাবা মা দাদা দাদি তোমার কত খোঁজ করেছে, বাট তোমাদের কোনো খোঁজই পাইনি। তার সঙ্গে আমি অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। জানো, বাবা মাঝে মাঝে তোমার বিষয়ে জানতে চায় আমার কাছে, কিন্তু আমি তো তোমার সম্পর্কে কিছু জানি না, তাই কিছু বলতেও পারি না বাবাকে। এইখানে দাঁড়িয়ে কথা বলবি নাকি বাসায় যাব? গাড়িতে উঠে বস। কথাটা বলা শেষ হলে স্বাধীন গাড়িতে উঠে বসে। তারপর স্বাধীনের চাচা পুনরায় গাড়ি স্টার্ট দিয়ে সামনের দিকে যেতে লাগে। শহরে এর আগে স্বাধীন কখনো আসেনি, শুধু নাম শুনেছে। আশেপাশে বড় বড় দালান। স্বাধীন প্রাইভেট কারে জানলা দিয়ে সেগুলো আহাম্মকের ন্যায় তাকিয়ে তাকিয়ে দেখছিল। স্বাধীনের তাকানো দেখে ওর চাচা মুচকি হেসে দেয় আর ভাবতে লাগে, আমিও তো একসময় শহরে নতুন এসেছিলাম, ঠিক ওর মতো আমিও শহরে বড় বড় দালান কোঠা এভাবে তাকিয়ে দেখতাম। তুই হারিয়ে গেল সে ভয়ঙ্কর অতীত। আনমনে ভাবতে ভাবতে ড্রাইভিং করছিল স্বাধীনের চাচা। একটু পরে এক আলিশান বাসার ভেতরে ঢুকে পড়ে স্বাধীন। বাড়িটা দেখে স্বাধীন অবাক হয়ে যায়। মুভিতে বড় বড় বাড়ি দেখেছে, ঠিক অমন বাড়ি। স্বাধীনের তাকিয়ে থাকা দেখে স্বাধীনের চাচা মুচকে হাসি দেয়। একটু পর মেন দরজার সামনে গিয়ে গাড়িটা স্বাধীনের চাচা গাড়ি থেকে নেমে পড়ে। স্বাধীনের চাচা তার দেখা দেখি স্বাধীনও গাড়ি থেকে নেমে পড়ে। বাবা, এই তোর চাচার ছোট্ট একটা বাসা। তোর মা আর বাবা অনেক খোঁটা দিয়েছিল না তাদের বাড়িতে থাকি বলে। এখন দেখ, তাদের বাড়ি থেকে অনেক বড় বাড়িতে আমি থাকি। আর জানিস, এই বাড়িটার মূল্য প্রায় 3 কোটি টাকা। তার চাচার কথা শুনে তার দিকে বড় বড় দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগে, বলো কি, তুমি এত টাকা কিভাবে জোগাড় করলে? নিশ্চয়ই চুরি চামারি ডাকাতি করে, তাই না? এসে তুই ফাজলামি শুরু করেছিস। তুই ছেলেবেলার অভ্যাস এখনো দেখছি তোর যায়নি, আমার সঙ্গে ফাজলামি করা। আর আমি চুরি চোরামি করতে যাব কেন? এইগুলো আমার অক্লান্ত পরিশ্রমের ফল। চল বাসার ভিতরে যাই। বাইরে দাঁড়িয়ে থেকে তোকে কিছু বলতে চাই না। অনেকক্ষণ ধরে না খেয়ে আসিস, মুখটা চুপসে গেছে দেখে মনে হচ্ছে। খাওয়া দাওয়া করবি, তারপর তোকে সবকিছু খুলে বলবো কিভাবে আমি এত সম্পত্তির মালিক হলাম। স্বাধীন তার চাচার কথা শুনে তার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। দরজার সামনে গিয়ে স্বাধীনের চাচা কলিং বেল দিতেই দরজা খুলে দেয় তার চাচি। স্বাধীনকে দেখতে পেয়ে তার চাচি এসে জড়িয়ে ধরে বলতে লাগে, কি রে বাবা, এতদিন পর আমাদের কথা মনে পড়লো? হ্যাঁ, 10 বছর হলো বাড়ি থেকে বের হয়ে এসেছি, একবারও তো ফোন করে আমাদের সম্পর্কে জানতে চাইলে না। তোর চাচা কিছুক্ষণ আগে বলে বের হলো তুই আসছিস। কি যেন হয়েছে? তোর সঙ্গে কি কিছু হয়েছে রে বাবা? তোর মা আর বাবা কেমন আছে? আর তোর দাদা দাদি কেমন আছে? ছেলেটা অনেক জার্নি করে এসেছে, বিশ্রাম নিতে দাও, ওকে কিছু খেতে দাও, তারপর না হয় ওর কাছ থেকে সবার সম্পর্কে জানি। আগে তুমি কি বলছো ছেলেটাকে? আয় আয় বাবা,
তোর সেই চাচা বলার পর থেকে আমি রান্না করছি তোর পছন্দের খাবারগুলো। 10 বছর হলো বাসা থেকে চলে এসেছি, তো কি হয়েছে? তোর পছন্দের খাবারগুলো এখনো ভুলতে পারিনি। কথাটা বলেই স্বাধীনের চাচি তাকে ছেড়ে দেয়। তারপর স্বাধীনকে তার থাকার একটা রুম দেখিয়ে দেয় আর বলে, বাবা, আজকের পর থেকে তুই এই রুমটাইতে থাকবি। তোর রুমটা পছন্দ হয়েছে? পছন্দ বলতে আমি আমার জীবনে কখনো এত সুন্দর বন দেখিনি। অনেক অনেক পছন্দ হয়েছে আমার। ওইদিকে রুমটা আছে, যা গিয়ে তুই ফ্রেশ হয়ে আয়। ওইখানে তোর জন্য বসে অপেক্ষা করছি। স্বাধীন তার চাচার কথা শুনেই তার কাঁধে থাকা ব্যাগটা খাটের উপর রেখে ব্যাগের ভেতর থেকে জামা কাপড় বের করে স্বাধীন সোজা ওয়াশরুমে চলে যায়। তারপর ফ্রেশ হয়ে গোসল করে জামা কাপড় পরিবর্তন করে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। স্বাধীন তার চাচাকে দেখিয়ে এখনো খাটে বসে আছে। স্বাধীন তার চাচার কাছে এসে বলতে লাগে, চাচা চলো এখন বেঁচে যাই। চল রে বদমাইশ। চাচা, তুমি কিন্তু আমাকে আর বদমাইশ বলতে পারবে না। এখন কিন্তু আমি আর আগের স্বাধীন নই, অনেক বড় হয়ে গেছি, সব কিছু বুঝতে পারি। এখন আমার কিন্তু প্রেস্টিজ আছে। পাঞ্চার করে দিও না সকলের মাঝে। তুই আমার কাছে আগে যেমন ছোট্ট ছিলি, ঠিক এখনো সেই 7 বছরের ছোট বাচ্চাই রইলি, বুঝলি? স্বাধীন তার চাচার সঙ্গে কথা বলতে বলতে নিচে নামছিল। হঠাৎ বসার রুমের দিকে নজর যেতেই একটা মেয়েকে দেখতে পায়। স্বাধীন সেদিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। স্বাধীন বোঝার চেষ্টা করে এই মেয়েটিকে, কিন্তু কোনোভাবেই বুঝতে পারে না। দেখে তো মনে হচ্ছে তার থেকে একটু বড় হবে। তখন স্বাধীনের চাচা তাকে অমন ভাবে তাকিয়ে থাকতে দেখিয়ে বলতে লাগে, কিরে বাবা, কি দেখছিস অমন করে? ওইটা তোর বড় আপু। মনে নেই তোর বড় আপু পপির কথা? স্বাধীন তার চাচার কথা শুনে অবাক হয়ে যায়। কি ভাবলো আর কি, এটা কিনা তার বড় আপু পপি? দেখে তো মনে হচ্ছে এখনো তরতাজা 18 বছরের এক যুবতী। তখন স্বাধীন তার চাচাকে রাগানোর জন্য বলল, আমি তো চিনতেই পারিনি। প্রথম দেখাই ভেবেছিলাম এটা হয়তো তোমার শালি কিংবা অন্য কেউ। তবা তবা আস্তাগফিরুল্লাহ। বদমাইশ, চুপ। যা বলছে আমার সামনে থেকে, যা বলছিস ওর সামনে গিয়ে যেন বলিস না, তাহলে কিন্তু তোর খবর আছে। তোর আপু হচ্ছে একদম তোর দাদার মতো রাগী। মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই তোর আপুকে দেখি, আর আমার বাবার কথা মনে পড়ে যায়। হয়তো আমাকে রাগ দেখানোর জন্য সৃষ্টিকর্তা তোর আপুকে আমার কাছে পাঠিয়েছেন। তোমার কিন্তু কম রাগ নেই। সামান্য বাবার 2-1 কথা শুনে তুমি বাসা থেকে চলে এসেছো। তোমার ভাত নাচে তোমার অধিকার নাচে তুমি চলে এসেছো। রাগ দেখিও। তোমার কি রাগ তাতে কম নাকি? হয়েছে, আর তোর বাবার গান গাইতে হবে না আমার সামনে। স্বাধীন আর স্বাধীনের চাচার কথা কাটাকাটি দেখি স্বাধীনের চাচি তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগে, দুজনের আবার কি হলো? আচার চইল না, ঝগড়া লেগে গেছে। এখন আর বেটির ঝগড়া দেখতে হবে না, এখন চাচার ভাতিজার ঝগড়া দেখবো। চাচির কথা শুনে বসার রুমে বসে থাকা পপি আপু স্বাধীনদের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। তারপর সেখান থেকে উঠে চাচার কাছে এসে চেয়ার টেনে খাবার টেবিলে বসে পড়ে। স্বাধীনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ। হয়তো বোঝার চেষ্টা করে স্বাধীনকে চিনতে পারে কিনা, কিন্তু স্বাধীনকে চিনতে পারে না পপি। শেষমেশ তার বাবাকে উদ্দেশ্য করে পপি বলতে লাগে, বাবা, এই ছেলেটাকে এর আগে তো ওকে কখনো আমি দেখিনি এই বাসাতে। দেখবি কি করে? এতে আমার কেউ হয় না। রাস্তায় পড়েছিল তাই বাসায় নিয়ে এসেছি। অনেক ক্ষুধার্ত ছিল তাই খাবার খেতে দিয়েছি। স্বাধীন তার কথা শুনে তার দিকে রাগী দৃষ্টিতে তাকায়। স্বাধীনের চাচি পপিকে উদ্দেশ্য করে বলতে লাগে, মা, মনে আছে আজ থেকে 10 বছর আগে তোর চাচা চাচি দাদা দাদিকে ছেড়ে ঢাকায় চলে এসেছিলাম। তোর চাচার ছোট্ট একটা বাচ্চা ছিল যার নাম ছিল স্বাধীন, মনে আছে তোর? আমার মনে থাকবে না কেন? সেই দুষ্টু ছেলেটা যে প্রায় প্রায় আমার সঙ্গে মারামারি করে, আমাকে মেরে তোমাদের কাছে গিয়ে উল্টাপাল্টা বলতো, আমি যে তাকে মেরেছি, মনে থাকবে না কেন? হারে হারে মনে আছে। এটাই হচ্ছে তোর সেই হাড়ে হাড়ে থাকা বদমাস ছেলেটা স্বাধীন। চাচি, তুমিও আমাকে বদমাস বললে আমি থাকবো না, এখান থেকে চলে যাব। আরে বাবা, বলছো কেন তুমি আমাকে? আমি তো শুধু তোর মন রক্ষার জন্য বললাম। তুমি তো অনেক ভদ্র ভালো একটা ছেলে। কে বলেছে তুমি বদমাইশ? তুমি ভদ্র একটা ছেলে, ভালো একটা ছেলে। যে বদমাইশ বলবে তার 14 গোষ্ঠী বদমাইশ। হয়েছে মা, আর তোমাকে ওকে নিয়ে বলতে হবে না। তা পিচ্ছি, প্রায় 10 বছর পর আমাদের কথা মনে পড়লো তোর? এতদিন একবারও তো আমাদের খোঁজ খবর নিলি না।
তা হঠাৎ করে আজ আমার বাড়ি এসে উঠলি যে? মা, ও আজ থেকে আমাদের বাসায় থাকবে। তুই যে কলেজে পড়িস ওই কলেজে স্বাধীনকে ভর্তি করে দিব। আজ থেকেও ও আমাদের আরেকটা সন্তান। চাচা কথা বলছিল আর খাবার খাচ্ছিল। সেখানে অনেকটা আনন্দ ফুর্তির মধ্য দিয়ে খাবার খাওয়া শেষ করে বসার রুমে গিয়ে বসে সবার সঙ্গে আড্ডা দিচ্ছিল। কিছুক্ষণের জন্য স্বাধীন ভুলে গিয়েছিল যে স্বাধীন এখানে এসেছে। স্বাধীন বাসা থেকে অপমানিত হয়ে একটা মেয়ের কারণে। তখনই স্বাধীনের নজর যায় অপর দিকে। ওনার দিকে তাকিয়ে আছে স্বাধীন। পপির হাসি দেখে, তার গালে পড়া টল দেখে সে প্রতিনিয়ত তার প্রেমে পড়ে যাচ্ছে এমন চিন্তা ভাবনা করছিল সে। তখনই নিচের মাথায় নিচে একটা থাপ্পড় দিয়ে বলতে লাগে, মেয়েদের পাল্লায় পড়া যাবে না। আমার পরিচয় আমাকে গড়ে তুলতে হবে, পিছন ফিরে তাকানো যাবে না। আর মেয়েদের মায়ের দিকে ফিরেও তাকানো যাবে না। সময় হলে ওরা আমার দিকে এগিয়ে আসবে। আনমনে কথাগুলো ভাবছিল। ঠিক তখনই স্বাধীনের চাচা ওর গায়ে হাত দিয়ে বলতে লাগে, কিরে বাবা, কই হারিয়ে গিয়েছিলি তুই? তোকে এত করে ডাকছি, তোর কোনো সারা শব্দ খুঁজে পাচ্ছি না। দেখ, যা হবার হয়ে গেছে, তা নিয়ে আর ভাবতে হবে না। ওকে চাচা, বুঝতে পারছি। তা তুমি তো বললে না বাসা থেকে হাতে ফুটো করে নিয়ে বের হওয়ার লোক কিভাবে এত বড় বিজনেসম্যান হতে পারে, এত বড় বাড়ির মালিক হতে পারে? আমায় তো সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। প্লিজ কিছু বুঝিয়ে বলো। শরীরে সাহস আর বুদ্ধি থাকলে সব কিছু করা সম্ভব। বাসা থেকে বের হয়েছিলাম হাঁটতে হাঁটতে, একটা টাকাও ছিল না। তোর চাষির গহনা বেচে আমি ব্যবসা শুরু করি। সেখান থেকে আজ এত দূরে এসেছি। এত দূর আসার পিছনে মূল কারণ জানিস? তোর বাবা। তোর বাবার প্রত্যেকটা কথা আজ আমাকে এত বড় করে তুলেছে। তোর বাবার উপর এখন আর কোনো রাগ নেই। আমি অনেক খুশি। গ্রামের বকেটে ছেলে সারাদিন শুধু জগ হলে বেড়াতো, সেই ছেলে এখন বড় কোম্পানির মালিক। তাকে হাজার হাজার ছেলে পেলে এসে স্যার বলে ডাকে। কিছুই বুঝতে পারছেন না তাই তো? এবার আসেন আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত বুঝিয়ে বলি। পপির বাবা অর্থাৎ স্বাধীনের চাচা চাচি আগে স্বাধীনের মা বাবার সঙ্গে থাকতো। তাদের একটা যৌথ ফ্যামিলি ছিল। স্বাধীনের চাচা স্বাধীনের চাচিকে জোর করে বিয়ে করে বাসায় নিয়ে পরে জানতে পারে তাদের দুজনের মধ্যে বহু বছরের রিলেশন ছিল। স্বাধীনের চাচির বিয়ের কথা হলে তখন স্বাধীনের চাচা জোর করে স্বাধীনের চাচিকে বিয়ে করে বাসায় নিয়ে আসে। তাকে সবাই বউ হিসেবে মেনে নেয়। তারপর স্বাধীনের চাচা পুরো গ্রামটা বখাটে ছেলের মতো ঘুরে বেড়াতো। স্বাধীনের দাদার পকেট থেকে টাকা চুরি করে সে টাকা দিয়ে জুয়া খেলতো। স্বাধীনের বাবা তাকে অনেকবার নিষেধ করেছে, কিন্তু তার কথা শুনে না। শেষমেশ স্বাধীনের বাবা রেগে গিয়ে তার চাচাকে অনেক কথা বলে ফেলে। স্বাধীনের চাচা ছিল অনেক রাগ, তাই রেগে স্বাধীনের চাচা চাচি আর পপিকে নিয়ে বাসা থেকে চলে আসে প্রায় 10 বছর আগে। এরপর আর কোনো খোঁজ পাওয়া যায় না। স্বাধীনের চাচা বাসা থেকে বের হয়ে আসার সময় স্বাধীনের ডায়েরিতে শুধু একটা নাম্বার লিখে দিয়ে আসছিল, যার দ্বারা স্বাধীন আজ এখানে এসে দাঁড়িয়েছে। বুঝতে পারছেন তো? আর বাকিটা গল্পের সাথে থাকেন, তাহলেই বুঝতে পারবেন ধীরে ধীরে। তারপর স্বাধীন তার চাচা সঙ্গে আড্ডা দিতে দিতে রাত অনেক গভীর হয়ে যায়। তারপর স্বাধীনকে দেখিয়ে দেওয়ার রুমে গিয়ে স্বাধীন শুয়ে পড়ে। তারপর ফোনটা অন করে দেখে অনেকগুলো মিসড কল মেসেজ, সবগুলো তার মা আর বন্ধুদের। স্বাধীন সেইগুলো কিছু দেখে না, ফোনটা রিস্টার্ট মেরে সিমটা খুলে ভেঙে ফেলে। কারোর সঙ্গেই যোগাযোগ করতে চায় না স্বাধীন। যারা তাকে ভুল বুঝেছে, যারা এত বছর হলো তাকে দেখে শুনে এসেছে, সেই কিনা তারা তাকে ভুল বুঝেছে। স্বার্থপর বন্ধুদের সঙ্গে আর কোনো কথা বলতে চায় না সে। তারপর ফোনটা পুনরায় অন করে নতুন করে ফেসবুক মেসেঞ্জার সবকিছু খুলে তারপর ফোনটা পাশে রেখে স্বাধীন ঘুমিয়ে পড়ে। বর্তমান স্বাধীন কথাগুলো ভেবে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগে। হাতের উল্টো পিঠ দিয়ে পানিগুলো মুছে স্বাধীন অন্য পাশ ফিরে ঘুমিয়ে পড়ে। এরপর পরের দিন সকালবেলা ঘুম ভেঙে যায় ফজর আজানের শব্দে। ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে টুপি আর পাঞ্জাবি পরে সোজা মসজিদে চলে যায়। নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে সে আবার বাসায় চলে আসে। দরজায় কলিং বেল দিলে প্রায় অনেকক্ষণ পরে সে পপি আপু দরজা খুলে দেয়। স্বাধীনকে দেখতে পেয়ে পপি বলতে লাগে, ঢং দেখে আর বাঁচি না। কে বলবে এই ছেলেটার মধ্যে লুকিয়ে আছে ভয়ঙ্কর একটা চেহারা, যার লো হয়ে শুধু মেয়েদের দেহ আর লালসা। দেখো আপু, তোমাকে কে বা কারা কি দেখেছো, কার সঙ্গে মিশেছে, কি দেখছো আমি নিজেও জানি না। কিন্তু তুমি একটাবার ভেবে দেখো, তোমার বাসায় আমি রয়েছি প্রায় 2 বছর হয়ে যাবে। কখনো কি আমি তোমাকে বোনের নজর বাদে অন্য কোনো নজরে দেখেছি বলো? বিনা অনুমতিতে কখনো কি তোমার
রুমে প্রবেশ করেছি আমি, বলো। তোর এত গল্প আমি শুনতে চাচ্ছি না। তুই যে একটা বখাটে খারাপ ছেলে তা আমি বুঝে গেছি, টের পেয়ে গেছি। বাবা আসুক, তারপর আমি বাবাকে বলি কিভাবে তোকে এই বাড়ি থেকে বের করা যায় সেই বন্দোবস্ত আমি করছি। কথাটি বলে পপি সেখান থেকে চলে যেতে লাগে। স্বাধীন সেখানে আর না দাঁড়িয়ে থেকে তার রুমের দিকে অগ্রসর হতে লাগে। রুমে গিয়ে পাঞ্জাবি খুলে স্কুলে যাওয়ার জন্য টি শার্ট আর প্যান্ট পরে নেয়। বাইকের চাবি নিয়ে বাসা থেকে বের হতে যাবে, ঠিক তখনই পেছন থেকে পপি বলতে লাগে, তোকে না বলেছি তুই আমার বাবার কোনো দিনের ছবি না, তাহলে আমার বাবার টাকায় কেনা বাইক তুই কেন চালাতে যাবি? এই তো যাচ্ছিস কলেজে লুচ্চামি করতে, তা পায়ে হেঁটে একবার যা, দেখ কেমন লাগে। পপির কথা শুনে স্বাধীনের মাথায় 100 ডিগ্রির রাগ উঠে যায়। তারপর বাইকের চাবিটা পপির দিকে এগিয়ে দিয়ে সেখান থেকে পায়ে হেঁটে কলেজ যাওয়ার জন্য বেরিয়ে পড়ে স্বাধীন। তোর আবার কি হলো? ও কোনো মেয়েদের সঙ্গে মিশলে আমার এমন লাগে কেন? দেখতেই গায়ে জ্বালা করে কেন? আমি তো ওকে আর ভালোবাসি না, পছন্দ করি না, তাহলে এমন কেন হয়? ওকে আমি নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছি, এটা কখনোই হবার নয়। ও তো আমার ছোট, প্রায় 3 বছরের। বাবা মা কখনোই মেনে নেবে না, যেভাবেই হোক ওর কাছ থেকে আমার দূরে দূরেই থাকতে হবে। ওর মায়ায় একদমই জড়ানো যাবে না। ওর মতো একটা পিচ্চি ছেলেকে বিয়ে করলে নিজের লাইফ নিজেই হেল্প করে ফেলবো। স্বাধীন রুম থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে কলেজের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে বাইকের চাবিটা নিয়ে তার রুমে চলে যায়। বাসায় কেউ নেই, কাছের মেয়েও নেই, অনেক ভয় করছে। দিনের বেলা, তারপরেও কালকে রাতে স্বাধীনের সঙ্গে এমন ব্যবহার করার মূল কারণটাই ছিল এটা। একা একা পপি বাসায় থাকতে পারে না, অনেক ভয় করে। সে দরজা আটকে দিয়ে একা রুমের মধ্যে বসে থাকে। কলেজ যাবে, কিভাবে যাবে? এই অবেলা রিক্সা পাওয়া যাবে না। প্রত্যেকদিন কলেজে যায় স্বাধীনের বাইকে করে, কিন্তু ও তো আজকে চলে গেছে হাঁটতে হাঁটতে, আর পপি বাইক চালাতে পারে না। তাই সে রুমের মধ্যে বসে আছে। একটু পর দরজায় কলিং বেলের শব্দ শুনতে পায়, অনেকটা ভয় পেয়ে যায়, কারণ লোক চোখে শুনেছে একটা একা নিরিবিলি বাসায় অনেক ডাকাত চোর এগুলো আসতো, কিন্তু তার বাসায় ডাকাত আসবে কি করে? বাইরে তো দারোয়ান আছে। তারপর রুম থেকে বের হয়ে গুটি গুটি পায়ে দরজার সামনে গিয়ে দরজা কি হল দিয়ে দেখে বাইরে তার মার বাবা দাঁড়িয়ে আছে। আনন্দে আত্মাহারা হয়ে দরজা খুলে দেয় সে। পপি তার মাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে বলতে লাগে, মা তোমরা এসেছো? সেই কবে গেলে, বললে 7 দিন থেকে আসবে, কিন্তু 15 দিন হয়ে গেল, তোমাদের আসার কোনো নামগন্ধই নেই। আরে মাম বলিস না, স্বাধীনের মার বাবা আমাদেরকে আসতে বললো এইখানে, থেকে যেতে তোকে, আর সারাদিন কে যেন গ্রামের ভালো একটা কলেজে ভর্তি করিয়ে দিই। কিন্তু আমরা বলি না, শহরে থেকে লেখাপড়া করছে, তাদের জীবন তারা ভালোভাবে করিয়ে নেবে, তাই আমরা চলে এসেছি। আর হ্যাঁ, একটা কথা, স্বাধীন যেন কোনোভাবে বুঝতে না পারি আমরা গিয়েছিলাম গ্রামের বাড়িতে। জানিস মা, স্বাধীনের মার বাবা অনেক চিন্তিত হয়েছিল ছেলেটা কোথায় গেল তা নিয়ে। ফোন রিসিভ করে, ফোনেও পায় না, তাই অনেক চিন্তা হয়েছিল। আমাদেরকে দেখে অনেকটা খুশি হয়, নিমিষেই কান্না করে, আমাদের সঙ্গে কথা বলতে লাগে। তারপর আমরা স্বাধীনের কথা তাদেরকে বলে অনেক খুশি হয়। মা ভেতরে আসো, অনেক জার্নি করে এসেছো, আমি তোমাদের জন্য শরবত বানিয়ে নিয়ে আসছি। পপির মা, আমি কি কানে ভুল শুনলাম? আমার পপি তাও আবার কিচেন রুমে যাবে আমাদের জন্য শরবত বানানোর জন্য? তা মা, বাড়িতে সব কাজের মেয়ে কই গেছে? কাউকে তো দেখতে পাচ্ছি না। আর স্বাধীন কই? ওকে তো দেখতে পাচ্ছি না। আমাদের কথোপকথন শুনলে তো রুম থেকে দৌড়ে চলে আসে, তা আজকে তো দেখছি না। হ্যাঁ বাবা, এই অল্প দিনে অনেক কিছু শিখে গেছি, আর কাজের মেয়েরা সবাই বাসায় চলে গেছে, আমাকে ছুটি চাইছে, আমি তাদেরকে আর মানা করতে পারিনি, ছুটি দিয়ে দিয়েছি। আর তোমার গুণবতী ভাসতে যে ভার্সিটিতে গেছে, আমি কত করে বললাম আমাকে নিয়ে যাক, কিন্তু নিয়ে যায় নাই। তার যেন কি কাজ আছে, বোধহয় গার্লফ্রেন্ডের সাথে ডেট আছে, তাই আমাকে নিয়ে যায়নি। যদি আমি কাবাব মে হাড্ডি হই তার জন্য। কি হয়েছে রে মা, তুই স্বাধীনের উপর এত রেগে আসিস কেন? আর আমি ভালো করে জানি আমার ভাস্তের কোনো গার্লফ্রেন্ড নেই, আর অসম্ভব গার্লফ্রেন্ড হতেও পারে না। কারণ থেমে গেল কেন? কারণ কি বলো? অনেক জার্নি করে এসেছি, ভালো লাগছে না। আমার একটু রেস্ট নিতে হবে মা। থাক, পরে না হয় তোদের সঙ্গে আড্ডা দেব। স্বাধীন আগে কলেজ থেকে আসুক। কথাটা বলে স্বাধীনের চাচা সেখান থেকে উঠে তার রুমে চলে যায়। অন্যদিকে পপি ভাবতে লাগে, কি এমন বিষয় যার জন্য বাবা শিওর দিচ্ছে স্বাধীনের কোনো গার্লফ্রেন্ড নেই। আবার বলতে গিয়েও বললো না, থেমে গেল। জিজ্ঞেস করলো,
কিন্তু পাশ কাটিয়ে চলে গেল। কথাগুলোর মধ্যে সে নির্ঘাত রহস্যের ঘ্রাণ পাচ্ছে। পপিকে যেভাবেই হোক বের করতে হবে। কথাগুলো আনমনে ভাবছিল পপি। ঠিক তখনই পপির ফোনে টুং করে একটা শব্দ হয়ে ওঠে। ফোনটা হাতে নিয়ে লক খুলে মেসেঞ্জারে গিয়ে দেখে স্বাধীন একটা মেয়ের কাঁধে মাথা দিয়ে রয়েছে। ভিডিওটা দেখে পপির মাথায় 100 ডিগ্রি রাগ উঠে যায়। কি করবে সে নিজেও বুঝতে পারে না। আনমনে ভাবতে লাগে, পিচ্ছি, তোকে যে আমি কি করব? আমি তোকে কতটা ভালোবাসি জানি, কখনো বলতে পারবো না। তোর পাশে কাউকে সহ্য করতে পারবো না। জানি না আদৌ কি তুই কাউকে ভালোবাসিস কিনা, কিন্তু তোর সঙ্গে আমি কাউকে দেখতে পারবো না। এর থেকে আমার মৃত্যু ভালো। যেইভাবেই হোক তোকে আমার করে নেব। তুই একবার আজকে বাসায় আয়, তারপরে আমি দেখছি কি করে তুই অন্য মেয়েদের সঙ্গে এমন ফষ্টি নষ্টি করিস। কি হয়েছে? এবার দেখি তুই কি করে অন্য মেয়েদের দিকে তাকাস। যেইভাবেই হোক এই বুদ্ধিটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। মা আর বাবার দেখে মনে হয় না ওনারা কিছু করবে, তারা স্বেচ্ছায় হয়তো রাজি হয়ে যাবে। আনমনে চিন্তা করতে করতে পপি ঘুমিয়ে পড়ে। বিকেলের দিকে ওর ঘুম ভাঙলে তবে শোয়া থেকে উঠে বাইরে চলে আসে। বাইরে এসে দেখে বসার রুমে বসে থেকে পপির বাবা আর স্বাধীন বসে আড্ডা দিচ্ছে। পপি তাদের সঙ্গে গিয়ে আড্ডা দিতে লাগে। সেদিন স্বাধীনকে কিছু বুঝতে দেয় না। একটু পর তার জীবন পুরোটা মোড় নিবে। তার জীবনের সঙ্গে অন্য আরো একটা নাম জড়িয়ে পড়বে। স্বাধীনের দিকে তাকিয়ে হাসি মাখা মুখটা দেখছিল আর অনেক কথা ভাবছিল। ঠিক তখন পপির মা তাদের জন্য চা নিয়ে আসে। পপিকে অনেকবার বলতে লাগে চা নেওয়ার কথা, কিন্তু সে চা নিচ্ছে না। থমেলে স্বাধীনের দিকে তাকিয়ে আছে। পপির মা পুনরায় চায়ের কাপটা হাতের একটু ছোঁয়া লাগিয়ে বলে। ঠিক তখনই পপির ধ্যান ভেঙে যায়। ওর মায়ের কাছ থেকে চায়ের কাপটা নিতে লাগে। তখনই পপির মা পপিকে বলে, কি রে, তুই কোথায় ঝাঁপ দিলি? তোকে এতবার ডাকছি কিন্তু কোনো সাড়া শব্দ নেই। কোথায় হারিয়ে যাচ্ছিস দিন দিন? তোর ভাবলা আর কোনো কেমন যেন সন্দেহ মনে হচ্ছে রে। যাক, যাকে আমাদেরকে রান্নার কাজে সাহায্য কর। কাজের মেয়েদেরকে ফোন করেছিলাম, ওরা সবাই কালকে আসবে। আজকে আসতে পারবে না। আমাদের কত কিছু একটা খেতে হবে। তোর বাবা বাইরের খাবার একদম পছন্দ করে না, তুই জানিসই তো। তা না হলে আমরা সবাই বাইরে গিয়ে খাবার খেয়ে আসতাম। তারপর সবাই একত্রে বসে আড্ডা দিতে লাগে। অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর পপি আর পপির মা দুজনে চলে যায় রান্নাঘরে রান্না করার জন্য। পপি রান্না করছে গরমের মধ্যে। তার অবস্থা একদম নাজেহাল, তাই বুকের উপর থেকে অন্যটা সরিয়ে কোমরে ভালোভাবে গুছিয়ে রেখেছে। স্বাধীন ঠিক তখনই কিচেন রুমে ঢুকে পানির বোতল নেওয়ার জন্য। পপির দিকে তাকাতে পপিকে অমন অবস্থায় দেখে অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। শরীরে টুকটুক করে ঘাম বের হচ্ছে, চুলটা মুখের উপর দোলনা দিচ্ছে। বুকের উপর কাপড় নেই। পপি রান্না করছিল। ঠিক তখনই স্বাধীনের দিকে নজর যায়। দেখে স্বাধীন তার দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। তখনই পপি তার দিকে তাকায়, দেখে বুকের উপর ওড়না নেই। তখনই আনমনে বলতে লাগে, দেখো পিচ্ছি, দেখো এখন এমন এক কাজ করে দেখো, একটু পর তো সব কিছু খুলে দেখাবো তোমাকে। কথাটা আনমনে ভাবতে লাগে, কিন্তু স্বাধীনের কোনো হেলদোল নেই। পপির দিকে তাকিয়ে আছে যেন এক পরী, যার দিক থেকে দৃষ্টি সরানো যাবে না। ঠিক তখনই কিচেন রুমে হাতে একটা বাটি নিয়ে প্রবেশ করে চাচি। স্বাধীনকে কিচেন রুমে দাঁড়িয়ে থাকতে দেখে চাচি বলতে লাগে, বাবা অনেক গরম পেয়েছি, কিচেন রুমের আসা যাচ্ছে না, আর তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? কারো কণ্ঠস্বর শুনতে পেয়ে স্বাধীনের ধ্যান ভেঙে যায়। তারপর ফ্রিজ থেকে পানির বোতলটা হাতে নিয়ে কিচেন রুম থেকে বের হতে হতে বলে, চাচা, পানির জন্য এসেছিলাম। চাচা পানি খাবে বলল, তাই এসেছিলাম। এই যে পানির বোতল নিয়ে এখন যাচ্ছি। তোমরা কাজ করো। আর কিচেন রুমে এত গরম কেন? এখানে এসি লাগাতে পারো না? দেখো পাগল ছেলের কথা, কিচেন রুমে কেউ এসি লাগায়? তাহলে রান্না করবে কেমনি? কিচেন রুমে এসি লাগালে তোমার পরীর মতো মেয়েটাকে তো আর ঘামতে হতো না। কথাটা বলেই স্বাধীন সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে ভো দৌড় দিয়ে সেখান থেকে চলে আসে। তারপর তার চাচাকে পানির বোতলটা দেয়। তারপর তার চাচা পানি খেতে লাগে। এইভাবে পেরিয়ে যায় অনেকটা সময়। স্বাধীন আর তার চাচা বসে থেকে টিভিতে মুভি দেখছিল। তখনই পপির মা আর পপি এসে তাদের পাশে বসে টিভি দেখতে লাগে। অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর চাচা বলতে লাগে, রান্না কি হয়েছে? তোমাদের অনেক ক্ষুধা পেয়েছে, সে আসার পর থেকে না খেয়ে আসি। রান্না শেষ হয়েছে, চলো সবাই খাবার খেয়ে নেবে। কথাটা বলা শেষ হলে সবাই খাবার টেবিলে চলে আসে। তারপর সবাই খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে যায়। স্বাধীন তার রুমে গিয়ে পড়ার টেবিলে বসে পড়ছিল। ঠিক তখনই
ফোনে মেসেজ টোন বেজে ওঠে। কিছু একটা চিন্তা করে ফোনটা হাতে নিয়ে মেসেজের ভেতর ঢুকে দেখে পপি আপু তাকে ডেকেছে তার রুমে। স্বাধীন সময়ের দিকে তাকিয়ে দেখে রাত 10টা বাজছে। বুঝতে পারে না এত রাতে কেন পপি আপু তার রুমে ডাকছে। কেয়ার করার যেহেতু ডেকেছে আর তো থাকা যাবে না। তারপর বইটা পাশে রেখে উঠে পপি রুমের দিকে অগ্রসর হতে লাগে। রুমের সামনে এসে দরজায় করাঘাত করতেই দরজা খুলে যায়। রুমের মধ্যে গিয়ে দেখে রুমে কেউ নেই। আপু বলে ডাক দিলে ওয়াশরুম থেকে শব্দ হতে লাগে। তারপর স্বাধীন সোফায় বসে মোবাইলে ফেসবুকিং করতে লাগে। ঠিক তখনই খট করে দরজা খোলার শব্দ হয়। ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে স্বাধীন তো অবাক হয়ে যায়। পপি আপুর পুরো শরীরে পানি টপটপ করছে। পুরো শরীরে শুধু টাওয়াল পেঁচানো। কিছুক্ষণ তাকিয়ে থেকে মাঠের দিকে তাকিয়ে বলে, আপু সরি, আমি অসময়ে তোমার রুমে চলে এসেছি। আমি যাচ্ছি। আর কি হয়েছে বলো? হঠাৎ তুমি তোমার রুমে আমাকে ডাকলে কেন? স্বাধীনের কথা শেষ হতেই পপি ওয়াশরুমের দরজার সামনে থেকে সরে গিয়ে তার রুমের দরজা লাগিয়ে দেয়। স্বাধীন বড় বড় দৃষ্টিতে পপি আপুর দিকে তাকায় আর বলে, আপু কি করছো তুমি? দরজা লাগিয়ে দিচ্ছ কেন আমাকে? আর তোমাকে যদি এক রুমে তোমাকে এই অবস্থায় দেখে তাহলে চাচা চাচির আমাদের দুজনকে ভুল বুঝতে পারবে। তুমি তো এটাই চাচ্ছিলে, আমাকে আর তোকে ভুল বুঝে আমাদের দুজনকে বিয়ে দিয়ে দিক। কি বলছো এগুলো তুমি আপু? ভেবেচিন্তে বলছো? তোমার কি মাথাটা পুরোটাই গেছে? চুপ, একদম চুপ। এখন আমি যা করি তুই শুধু দেখে যা, আর একটাও কথা বলবি না। কথাটা বলে পপি ওয়ার্ড্রোব থেকে একটা 3 পিস পরে নেয়। তারপর আয়নার সামনে গিয়ে চুলগুলো এলোমেলো করে ফেলে। স্বাধীন সেদিকে না তাকিয়ে মাটির দিকে তাকিয়ে আছে। তারপর 3 পিসটার অনেকটা অংশ স্বেচ্ছায় ছিঁড়তে লাগে। হঠাৎ কাপড় ছিঁড়ার শব্দ পেয়ে স্বাধীন মাটির দিক থেকে দৃষ্টি সরিয়ে পপের দিকে তাকিয়ে দেখে তার শরীরে 3 পিসের অনেক জায়গায় বড় বড় করে ছেঁড়া। স্বাধীন কিছু একটা ইঙ্গিত বুঝতে পারে যে রুম থেকে বের হতে যাবে। ঠিক তখনই পপি দৌড়ে গিয়ে স্বাধীনকে জড়িয়ে ধরে খাটে পড়ে যায়। তারপর চিৎকার দিতে লাগে, প্লিজ আমাকে এর হাত থেকে বাঁচাও বাবা, প্লিজ আমাকে বাঁচাও। স্বাধীন আমাকে শেষ করে ফেললো, নষ্ট করে ফেললো। আমি এই মুখ সমাজে দেখাতে পারবো না বাবা, প্লিজ আমাকে বাঁচাও প্লিজ। পপির বাবার মা তাদের রুমে শুয়েছিল। হঠাৎ মেয়ের এমন চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পেয়ে পপির বাবার রুম থেকে তাড়াতাড়ি পপির রুমের সামনে চলে আসে। দরজায় বারবার করে কড়া নাড়তে লাগে, কিন্তু ওই পাশ থেকে তো পপি দরজা আটকে দিয়েছে। তারপর পপির বাবা তার রুমে চলে যায়। ডুপ্লিকেট চাবি নিয়ে এসে দরজা খুলে দেখে স্বাধীন পপিকে একই বিছানায় জড়াজড়ি করে শুয়ে আছে। পপির বাবা রুমে ঢুকতেই পপি স্বাধীনকে ছেড়ে দেয়। তারপর ওর মা কাছে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। অন্যদিকে পপির বাবা স্বাধীন কাছে গিয়ে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে, কি করতে নিয়েছিলি তুই? তোর ওইটা বড় আপু হয়, তো সাহস কি করে হয়? দুধ কলা দিয়ে কালসা বাড়িতে পুষেছি। তুই তাহলে ওই দিন তোর বন্ধুর বোনকে, তা না হলে তোকে সবাই ভুল বুঝে বাড়ি থেকে তাড়িয়ে দিত না? আমারই ভুল হয়েছে তোকে এখানে আশ্রয় দিতে। তোর মতো ছোট লোককে আশ্রয় দিয়ে আমি ভুল করেছি। পপি তার বাবার কথা শুনে অবাক হয়ে যায়। কি বলছে এগুলো? তাহলে স্বাধীন তার বন্ধুর বোনকে মিথ্যা অপবাদে ওদের বাসায় এসে আশ্রয় নিয়েছিল? এই বিষয়ে স্বাধীনের কাছ থেকে তো জানতে হবে। তখনই পপির বাবা পুনরায় বলতে লাগে, আমার মেয়েকে রেপ করতে চেয়েছিলি না তুই? তার শাস্তি তো এটাই হবে। তুই তোর পরিবারের কাছ থেকে দূরে থাকবি। তোকে পুলিশে দিতে চেয়েছিলাম, কিন্তু রক্ত তো আমার। তার যতটুকু লেখাপড়া করেছিস, কিছু একটা করে খেতে পারবি। তুই এখনই আমার বাসা থেকে চলে যাবি। তখনই পপি তার আসল অভিনয় শুরু করে। তার মার কাছ থেকে সরে গিয়ে তার বাবার কাছে গিয়ে পা জড়িয়ে ধরে বলতে লাগে, বাবা তুমি ওকে বাসা থেকে তাড়িয়ে দিও না। এর থেকে তুমি একটা কাজ করো, ওর সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দাও। এই বিষয়গুলো যদি বাহিরে জানাজানি হয়ে যায় তাহলে আমাদের মান সম্মান ধুলোয় লুটিয়ে যাবে। এর থেকে মান সম্মান বাঁচাবে, আমাকে ওর সঙ্গে বিয়ে দিয়ে দাও। আমি ওকে এমন শাস্তি দিব, আমার সঙ্গে খারাপ কাজ করতে নিছিল তাই না, ওর সেই স্বাদ মিটে যাবে। মা কি বলছিস এগুলো? তুই ওর মতো ছোট লোকের সঙ্গে তুই বিয়ে করবি মানে? তোর আগামী জীবন কেমন ভাবে কাটবে তোর চরিত্রহীন একটা ছেলের সাথে? আমি ওকে ধীরে ধীরে ঠিক করে ফেলবো। তুমি একটা কাজ করো, কাজীকে ফোন করে আসতে বলো, আমি ওকে বিয়ে করব। যদি ও আমাকে বিয়ে না করে কিংবা তোমরা ওকে আমার সঙ্গে বিয়ে না দাও, আমি এই মুখ কাউকে দেখাবো না। আমি সুইসাইড করব। আর এই দেহটা যে একবার স্পর্শ করেছে তারই বহন করতে হবে। আচ্ছা মা, থাম। আমি তোকে ওর সঙ্গে বিয়ে দেব। আমি কাজীকে ফোন করে আসতে বলছি। তুই তো রুমে যা, ভালো একটা শাড়ি পরে আয়। তারপর স্বাধীনের চাচা স্বাধীনের হাত ধরে সেখান থেকে টানতে টানতে বসার রুমে চলে আসে।
বাসার রুমে এসে স্বাধীনের চাচা আর চাচি বসে হা হা করে হাসতে লাগে। স্বাধীন কিছুই বুঝে উঠতে পারে না এই হাসির রহস্যটা কি। চলো চলো দৃষ্টি নিয়ে স্বাধীন তার চাচা আর চাচির দিকে তাকিয়ে আছে। তখনই স্বাধীনের চাচা বলতে লাগে, বাবা, তুই অনেক অবাক হচ্ছিস তাই না? আর অবাক হতে হবে না, তোকে আমি সব কথা খুলে বলছি। আর সরি রে তোর সঙ্গে খারাপ আচরণ করার জন্য। আমরা আগে থেকে জানতাম পপি তোর সঙ্গে এমন কাজ করবে। তো চাষি পপিকে তার বান্ধবীর সঙ্গে যে নাটকটা করলো ওই বিষয়টা নিয়ে কথা বলছিল। ঠিক তখনই তো চাষি পিছন থেকে শুনে ফেললো মেয়েটা অনেক পাগল হয়ে গেছে তোকে বিয়ে করার জন্য। তা আবার আমরাও রাজি হয়ে গেছি। আর বাবা শোন, আমি তোকে চাষি হিসেবে বলছি না, ধর একটা মেয়ের বাবা হিসেবে বলছি। তুই কি আমার মেয়েকে বিয়ে করতে রাজি আছিস? যদি রাজি থাকিস তাহলে হ্যাঁ বল, আর না থাকিস তাহলে আমাকে বলতে পারিস। আমি যেভাবে হোক আমার মেয়েকে আমি ম্যানেজ করে নিব। চাচা, আপনি আমাকে দুঃসময় ঠাঁই দিয়েছেন। আপনি যা করতে বলবেন আমি তা নির্দ্বিধায় করব। আর সেখানে তো মাত্র বিয়ে। যদি আপনি আমার জীবনটা যেতে বলেন তো আমি তাই করব। জীবন দিতে হবে না, তুই আমার মেয়েকে সুখে রাখিস, এটুকু করলেই আমি খুশি। ঠিক তখনই কলিং বেল বাজতে লাগে। চাচিকে দরজা খুলে দেয়। দরজা খুলে দেখে কাজীর সামনে দাঁড়িয়ে আছে। তারপর কাজী এসে বসার রুমে বসে পড়ে। একটু পর পপি একটা লাল শাড়ি পরে সেখানে চলে আসে। স্বাধীনকে আর পপিকে এক জায়গায় বসে কাজী বিয়ে পড়াতে লাগে। একটু পর কাজী সাহেব স্বাধীনকে আর পপিকে বিয়ে পড়ানো শেষ করে কাজী সাহেব তার টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে স্বাধীন সেখানে আর না বসে থেকে সোজা বাসার ছাদে চলে আসে। অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পর রাতে ঠান্ডা আবহাওয়া অনুভব করতে লাগে। অনেক ভালো লাগে রাতে ছাদে এসে থাকতে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তাকিয়ে দেখে রাত 11টা বেজে গেছে। তারপর স্বাধীন রুমের দিকে অগ্রসর হয়। রুমের দরজা খুলে রুমে প্রবেশ করে তো স্বাধীন পুরো অবাক হয়ে যায়। ঘরটা ফুল দিয়ে সাজানো, এই অল্প সময়ে কি করে সম্ভব এগুলো। তারপর স্বাধীন দরজা আটকে দিয়ে সামনের দিকে এগোতেই পপি এসে স্বাধীনকে সালাম করতে লাগে। স্বাধীন পপিকে একটু রাগানোর জন্য বলতে লাগে, আপু, এগুলো কি করছো? তুমি বড় হয়ে ছোট পায়ে হাত দিচ্ছ। আল্লাহ পাপ দেবে তো আমাকে। কি বললি তুই? আপু বললি কেন আমাকে? আমি তোর আপু? হ্যাঁ, আমি তোর বউ। বউ বলে ডাকবি, বুঝলি? ওয়েট, তোকে মজা দেখাচ্ছি। আমাকে আপু বলার শাস্তি তোকে দেখাচ্ছি। কথাটা বলে পপি স্বাধীনকে টান দিয়ে খাটে ফেলে দেয়। তারপর ওর বুকের উপর উঠে সমানে লিপকিস করতে লাগে। স্বাধীন নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে পপির সঙ্গে রেসপন্স করতে লাগে। নিমিষেই দুইজন হারিয়ে যায় ভালোবাসার এক অতল গভীরে।